ফ্যাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তাহলে আমরা কি বললাম দেখো যে সেন্টেন্স এর নন ফাইনাইট ভার্ব। তুমি খেয়াল করে দেখো যে আমরা যখন পড়াশোনা যখন করছিলাম লেকচার 1 আমরা তো কিন্তু তখনই কিন্তু একটা জিনিস বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব বেসিক্যালি তোমার কিন্তু হতে পারে সেটা হচ্ছে V3 V4 V5। অর্থাৎ আমরা যদি লক্ষ্য যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রেজেন্ট পার্টিসিপল অথবা আমরা যেটা দেখতে পারি যে জেরান্ড ইনফিনিটিভ, আরটা যেটা ছিল সেটা হচ্ছিল কি তোমার মনে করো যে পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল, এগুলো সব হচ্ছে তোমার মনে করো যে আসলে কিন্তু ভার্বালের কাজ করে বা নন ফাইনাইট ভার্বের কাজ করে কিন্তু। সো এই যে সেন্টেন্সের মধ্যে যে জেরান্ডের যে ব্যবহার, সেন্টেন্সের মধ্যে যে ইনফিনিটিভের যে ব্যবহার, সেন্টেন্সের মধ্যে যে পার্টিসিপলের যে ব্যবহার, এগুলোকে আসলে বেসিক্যালি বোঝাচ্ছে কি ভার্বাল। অর্থাৎ ভার্বাল বলতে বোঝাচ্ছে কি সেন্টেন্সের নন ফাইনাইট ব্যবহারটাকে বোঝাচ্ছে কি ভার্বাল। ওকে, তাহলে আমরা একটু দেখে নিই ভালো করে কিন্তু কি বলছে। ওরা যেটা বলছে সেটা হচ্ছে দেখো যে জেরান্ড, আমরা খুব ভালো করে জানি যে জেরান্ড হলে কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু। কিন্তু এরও কিন্তু ভিন্ন ভিন্ন ফরম্যাটে হতে পারে। ঠিক আছে? যেরকম দেখো বিং প্লাস ভি3 হতে পারে, এটাও কিন্তু এটা জেরান্ড। কারণ বিংটা কি? এটা কিন্তু দেখো ভার্ব প্লাস আইএনজি কিন্তু। এবং এরপরে কি হয়ে যাবে? ভি3 হয়ে যাবে কিন্তু। হ্যাভিং এর পরে তোমার ভি3 হতে পারে, যেটাও কিন্তু জেরান্ড। হ্যাভিংটা কিন্তু একটা জেরান্ড। হ্যাভিং বিন এটার পরেও কিন্তু ভি3 হতে পারে, এটাও কিন্তু একটা জেরান্ড কিন্তু। ঠিক আছে? তাহলে তুমি পড়বা কিভাবে আমি তোকে বলে দিই। তুমি খালি এভাবে পড়বা যে বিং থাকলে ভি3 হয়। কিভাবে পড়বা? বিং থাকলে ভি3 হয়, হ্যাভিং থাকলে ভি3 হয়, হ্যাভিং বিন থাকলে কি হয়? ভি3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। তুমি এভাবে জাস্ট জিনিসগুলো মেমোরাইজ করে রাখবা। অনেকে বিং অনেকে মনে করে থাকলে তোমার বি1 হয়, এমন টাইপের না। বিং থাকার পর অবশ্যই দিতে হবে কি ভি3। ঠিক আছে? এছাড়া কিন্তু হবে না। কেন ভি3 হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু সব পড়ে জানতে পারবো। জাস্ট তুমি শুনতে থাকো চুপচাপ। এমনি শুনে যাও। মনে করে এক কান দিয়ে ঢুকে জাস্ট শুনে রাখো। কিছু বোঝা লাগবে না। তুমি সব পরে কিন্তু আস্তে আস্তে কানেক্ট করতে পারো পড়াগুলোকে। এরপর দেখো কি বললো যেটা ইনফিনিটিভ। ঠিক আছে? ইনফিনিটিভ আমরা সবাই জানি ইনফিনিটিভ সাধারণত বোঝায় কি টু প্লাস ফ্রম, টু প্লাস ভি1 মানে কি টু এর পরে ভার্বের বেস ফর্ম, এটাকে বেসিক্যালি বোঝায় কি ইনফিনিটিভ। আবার খেয়াল করে দেখো এটা কিন্তু অন্যভাবে হতে পারে, যেরকম টু বি প্লাস ভি3 হতে পারে। যখন দেখবে তুমি দেখবে টু বি আছে তখন এরপরে কিন্তু হয়ে যাবে ভি3। তুমি যখন দেখবে টু হ্যাভ আছে তখন এরপরে কিন্তু হয়ে যাবে কি ভি3 কিন্তু। টু হ্যাভ বিন যদি থাকে এরপরে কিন্তু হয়ে যাবে দেখো ভি3 হয়ে যাবে কিন্তু। অর্থাৎ এই যে আমরা দেখো ইনফিনিটিভে যে ভাই নেট প্রবলেম মনে হয় হ্যাঁ। কথা বোঝা যাচ্ছে না। প্রথম থেকে ভাই কথা বোঝা যাচ্ছে। আসল কথা। আচ্ছা, কথা বলার চেষ্টা করতেছে কি ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলতেছে, আমরা শুনতেছি না। আচ্ছা, প্রাইভেটলি মেসেজ করি তাহলে একটু দাঁড়াও। ভাইয়া চলে গেছে। ভাইয়া তো চলে গেছে। ভাইয়া কি আছেন? না ভাইয়া আল্লাহ হাফেজ হয়ে গেছে। আচ্ছা, এই যে জসিমের পিকটা ডিপি দিছে কে? কে এটা ভাই? আমি কে ভাই আপনি? নাম কি ভাই? জসিম কি ম্যাক্স প্রো? দেহাজ। কোন পাহাড়ি ভাই। ভাইয়া আসছে আরো। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে যেটা দেখো সেটা হচ্ছে মনে করো আমার ফোনে কানেক্ট হয়েছিল, বুঝছো? এর আগে যেটা ব্যাচ ছিল ওরা তোমার মনে করো যে কারেন্ট চলে গেছিল, সো ফোনে কানেক্ট হয়েছিল। ফোনে কানেক্ট হলে যেটা হয় ফোন আসলে তখন ডিসকানেক্ট হয়ে যায়। ওকে, সো আমি ওয়াইফাই নিলাম, কানেক্টর নিলাম, আল্লাহ ভরসা। দেখো তাহলে আমরা কিভাবে পড়বো, আমরা জাস্ট কিভাবে খালি পড়বো বিষয়গুলো যে ইনফিনিটিভে যদি থাকে তাহলে ইনফিনিটিভ গুলো কিন্তু এই ফরম্যাটে থাকতে পারে, টু বি প্লাস ভি3, টু হ্যাভ প্লাস ভি3, টু হ্যাভ বিন প্লাস ভি3। এবং দেখো এটার সাথে কিন্তু কম্বাইন করে তুমি কিন্তু পড়বা। যেরকম দেখো জেড মানে কি ভার্ব প্লাস আইএনজি, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভি1। তুমি এভাবে কিন্তু পড়বা। ঠিক আছে? টু প্লাস ভি1 পড়বা। তুমি এভাবে পড়বা, মনে করো যে এখানে জেরান্ড থাকলে কি হয়, বিং প্লাস ভি3। যেহেতু জেরান্ড আমি ভার্ব প্লাস আইএনজি, জন্য বলবো কি বিং বলবো, ইনফিনিটিভ এই জন্য কি বলবো টু বি প্লাস ভি3।
আমি বলবো কি এখানে হ্যাভিং প্লাস ভি থ্রি, কারণ এটা জেরান্ড, আইএনজি যোগ করতে হবে। আর এখানে বলবো কি টু হ্যাভ প্লাস ভি থ্রি বলবো। কিন্তু আমি বলবো কি দেখো হ্যাভিং বিন প্লাস ভি থ্রি, আমি এখানে বলবো কি দেখো টু হ্যাভ বিন প্লাস ভি থ্রি বলবো। অর্থাৎ এভাবে তুমি মনে করি দুটো খালি একটু কানেক্ট করে খালি পড়বা, কোনো কিছু মুখস্থ করার গাইজ দরকার নাই। তুমি খালি যদি বলতে চাও মুখস্থ কি করতে হবে আমি বলি, একটু খালি মনে রাখবা যে বিং এর পরে ভি থ্রি হয়, হ্যাভিং এর পরে ভি থ্রি হয়, টু হ্যাভ এর পরে ভি থ্রি হয়। এই কটা জিনিস একটু যদি দেখে রাখো, এটাই মনে করো অনেক। তোমার কোনটা লাগবে আমি তোমাকে বলি। তোমার বেসিক্যালি যেটা লাগছে সেটা হচ্ছে এইখানে যে জিনিসটা আর কি আছে, ঠিক আছে, এইখানে যে জিনিসটা মনে করো যে আছে এইটা তোমার লাগছে। অর্থাৎ কোনটা? পার্টিসিপলটা। পার্টিসিপল কিন্তু বেসিক্যালি কিন্তু তিন টাইপের কিন্তু পার্টিসিপল হয়, হ্যাঁ। একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে কি দেখো প্রেজেন্ট পার্টিসিপল, যে আমরা যেটা বলেছি না ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। একটা হচ্ছে কি দেখো পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে কি দেখো ভি থ্রি, এটাকে বলা হচ্ছে কি দেখো পাস্ট পার্টিসিপল। আর এই যে হ্যাভিং প্লাস ভি থ্রি না, এটা নিচে লিখে রাখলে লিখে রাখতে পারো পারফেক্ট পার্টিসিপল, এটাকে বলা হয় কি পারফেক্ট পার্টিসিপল। ওকে, কেউ যদি পারফেক্ট পার্টিসিপল যদি নাও জানো আই ডোন্ট কেয়ার, বাট তোমাকে এতটুকু জানা লাগবে যে হ্যাভিং এর পরে কি হয়ে যায় ভি থ্রি হয়ে যায়। আমি কিন্তু দেখো এর আগে ক্লাসে যখন নিয়েছিলাম কারেন্ট চলে গেছিল, বাট তখন কিন্তু আমরা পড়েছিলাম যে হ্যাভ, হ্যাজ, হ্যাড আর হ্যাভিং এটার পরে কি হয়ে যায় ভি থ্রি হয়ে যায়। মনে করতে পারো আমরা কিন্তু পড়েছিলাম ওদিনকার, মনে হয় কোনো কিছু? জি ভাইয়া। জি হ্যাঁ ভাইয়া। এক্স্যাক্টলি, তোমরা কিন্তু ভুলে শুনো। হ্যাঁ ভাইয়া তোমরা কিন্তু রাইট ফ্রম ভার্বস কিন্তু খুবই ভালো করে কিন্তু পড়ো, কিন্তু তোমার মনে করো না যেটা লাস্টে আছে ইম্পর্টেন্ট না, এরকম কিন্তু ভেবো না। হ্যাঁ ভালো করে পড়ো কিন্তু ওই জায়গাটা। যাই হোক, এই কথাগুলো কিন্তু আমরা বললাম। So, এখান থেকে এই জায়গা থেকে তোমাকে কি মনে রাখতে হবে? তোমাকে খালি মনে রাখতে হবে কি যে সেন্টেন্সে নন ফাইনাইট ভার্বের ব্যবহারকে বলা হবে ভার্বাল। তুমি দেখবা তোমার অনেক ফ্রেন্ড আছে যারা এই ভালো ব্যাচগুলোতে ক্লাস করে, ওরা জানবে, বাকি দেখবা যে অনেকে এটা বলবে না। বাট এটা আবার রায়হান তোমাকে বলে দিবে, কারণ রায়হানের আবার মানে ক্লাস বেশ ভালো নেই, কিন্তু রায়হানের বেসিক কিন্তু খুবই স্ট্রং কিন্তু। সো এটা রায়হান বলতে পারবে যে তোমাদের এমনি টিচার গুলো ভালো বলতে গেলে, ঠিক আছে, টিচার গুলো তোমাদের মনে করো ভালো করেছে সবগুলোই, এন্ড চান্স পাই খালি পেতে হবে তোমাকে, তাহলে মনে করো হয়ে গেল মনে করো কাহিনী, আর কোনো কিছু দরকার নেই, ঠিক আছে। আর টিচার আসলে সত্যি কথা বলতে গেলে দেখো মনে করো তুমি কি করবা, দেখো সবাই তো সমান না, 19-20 মনে করো হবে। আমি মনে করো যেরকম পড়াবো শ্রাবণ ভাই একই রকম না, শ্রাবণ ভাই যেরকম একটা টপিক ওরকম পড়াবে আমি ওরকম পড়াবো না, আবার আমি যেটা দেখতে পাবে এগুলোর মধ্যে, কিন্তু এরকম ম্যাসিভ ডিফারেন্স পাওয়া। ওকে, সো বিষয়টা হচ্ছে কিন্তু তোমাকে এর মধ্যে থেকে ভালো করতে হবে। এটাই উচিত আমার যেটা মনে হয়, ঠিক আছে। কারণ আমরা মনে করো কোন মগা মগা টিচারের কাছে পড়েছি লাইফে, তাতেই যদি মনে করো যদি চান্স পাইতে পারি, তুমি তো অনেক কিছুই জানতে পারো, এরপরেও যদি না জানতে পারো তাহলে কষ্টকর বিষয়, ঠিক আছে। আর টিচার সত্যি কথা বলতে গেলে তোমার মনে করো সব কোচিং এ নাই, ইউসিসি তে ভালো টিচার তুমি পাবা না, ব্যাচে ডাকবে প্রাইভেট করে পাবা না। প্যারাগনে তুমি কিছু ভালো টিচার ছিল বাট চলে গেছে, তারপরেও হ্যাঁ একজন দুজন ভালো আছে প্যারাগনের, ওদের মানটা ওরা চেষ্টা করে ওখানে আছে। লুমিনাসে ওদের এখন ইংলিশ টিচার যেটা সেটা হচ্ছে মনে হয় কি যেন একটা নাম, সুমন ভাই, আর এটা মনে হয় কে যেন, সুমন ভাই মোটামুটি অনেক পুরনো ইউসিসি তে ক্লাস নিতে, ওনাকে আমি চিনি, প্যারাগনও ভাইয়ের সাথে ক্লাস নিয়েছি, উনি আছে মোটামুটি ভালো। বাট ওরকম আহামরি মনে করো যে একদম খুবই এরকম না, বাট ভাইয়ার আবার স্ট্রেংথ আছে যে ভাইয়া কোশ্চিন ভালো বলতে পারে, যে উমুক পরীক্ষা এসেছে, অমুক জায়গায় এসেছিল, ওটা আবার ভাইয়ের সাথে কেউ পারে না, ভাই ওখানে বেস্ট। ওই জায়গা থেকে ভাইয়াকে ডেফিনেটলি ক্রেডিট ওনাকে দিতে হবে, ওটা আমরা কেউ পারবো না বলতে, কেউ পারবো না মাত্র বলতে, ওর এক্সেপশনাল ওই জায়গাতে পড়া অ্যাভারেজ মনে করো। সো আইকন ক্লাসে তুমি যাবে, আইকন ক্লাসেও মনে করো যে যেটা হচ্ছে মেন যেটা ভাইয়া যেটা আমাদের হচ্ছে ওয়াসি ভাই তখন ক্লাস নেয় না। সো নতুন যারা আছে তারা দেখা যাবে যে নর্মাল এটা ওটা করে, এটা ওটা এটা সেটা ঘুরায় প্যাচে 100 বার করে কথা বলে, বাট ওয়াসি ভাই যদি থাকতো তাহলে মনে করো আনবিটেবল মনে করো, ওয়াসি ভাই হচ্ছে বেস্ট সত্যি কথা বলতে গেলে, উনি অনেক নাম করা একজন লোক, ঠিক আছে। যেরকম প্যারাগনি সুজন ভাইয়া, উনি তো এখন ম্যাজিস্ট্রেট, উনি এখন নাই। বক্কর ভাইয়া উনি তো নাই, উনি তো চাকরিতে সে কবে থেকে। ওকে, সো এরকম কয়েকজন ছিল ইংলিশে লেজেন্ডারি। এখন ইংলিশের সে পুরনো লেজেন্ডারির মধ্যে একজনের ক্লাস নেই, সেটা হচ্ছে আমাদের আনিসুর রহমান শ্রাবণ ভাইয়া, ঠিক আছে, ইনি একজন আছে। এছাড়া যারা বাকি যারা আছে এরা মোটামুটি আর কি ডিটাচ হয়ে গেছে, বাট ভাইয়া একদম এমন অ্যাটাচ আছে মনে করো আপাতত। সো এই জিনিসগুলো মনে করো তুমি যেগুলো সার্ভিস পাচ্ছ মনে করো এর মধ্যে ভালো করার চেষ্টা করো আর কি, ঠিক আছে। এখানে তুমি অন্য কিছু ভেবো না। সো এই জায়গাগুলো থেকে একটু এগুলো দেখে নিবা, ভার্বালের ব্যবহারটা আর কি, পারফেক্ট পার্টিসিপল বিষয়গুলো একটু মনে রাখবে। এখান থেকে তোমার প্রশ্ন যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে একটাই প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি থ্রি, এটা তোমার আসবে, ঠিক আছে। পরীক্ষা যদি আসে, যদি অ্যাডমিশন এই একটা প্রশ্ন আসতে পারে, বাকি ইনশাল্লাহ একটাও আসবে না, ঠিক আছে। বাকিগুলো অন্য কিভাবে আসবে সেটা তোমাকে পরে বলে দিচ্ছি, বাট ওইটা একটু মার্ক করে রাখো তাহলে হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। ভাইয়া বলো বলো। ভাইয়া হ্যাভিং প্লাস ভি থ্রি এটা তো পার্টিসিপলও আছে জিরান্ডেও আছে, তো একটু ডিফারেন্স। বলো বলো ডিফারেন্সটা কি হতে পারে, বলো কি হতে পারে।
হ্যাভিং প্লাস বি থ্রি। জিরানতে তো এটা বিন নাউনের আছে, কাজ শুধু করবে বিন। আর হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভের কাজ করবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন বিষয় যেটা হলো দেখো, এই জন্য আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে তোমার মনে করো যে তুমি জাস্ট খালি এতটুকু মনে রাখবা যে হ্যাভিং এর পরে কি হয়। B3 এক্স্যাক্টলি, এটা খালি মনে রাখবা, ঠিক আছে? জেরান্ড হিসাবে বসেছে নাকি পার্টিসিপল হিসাবে বলেছে তোমার এটা জানার দরকার নেই আর কি, ঠিক আছে? তোমার এটা জানার দরকার নেই। তবে ন্যাচারালি যদি সেন্টেন্সের শুরুতে যদি দেখো তাহলে সেটা কিন্তু জেরান্ড হিসাবে বসে, আর যদি দেখো যে মাঝামাঝি বসে তাহলে সেটা মনে রাখবে চীনা। বুঝতে পেরেছো বিষয়টা এরকম টাইপের কিন্তু। ওকে, দেখো, ওকে ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, যেরকম বলো হ্যাভিং গন দেয়ার আই মেট হিম, শুরুতে জেরান্ড হিসেবে এখানে বসেছে কিন্তু, ঠিক আছে? ওটাও বুঝতে পারে কিন্তু। দেখো এখন বিষয় দেখো কি বলছে যে ইউজ অফ ইনফিনিটিভের কথা বলছে, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার। এখানে হাবি জাবি অনেক কিছু আছে, আমি খালি তোমাকে দুটো জিনিস খালি একটু বলে দিব আর কি, ঠিক আছে? দুটো জিনিস একটু খালি বলে দিব, তাহলে একটু খালি মনে রাখবা, তারপর একটু তোমাকে দেখাই দিয়ে আগে। সেটা হচ্ছে দেখো যে সাবজেক্ট আর অবজেক্ট অফ দ্য ভার্ব, অর্থাৎ সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা কিন্তু ইনফিনিটিভ কিন্তু ব্যবহার করতে পারি কিন্তু। যেরকম বলতে পারি কি দেখো, টু রিড দ্য ডিরেকশন ইজ ইম্পর্টেন্ট। আমি কিন্তু এর আগে ক্লাসগুলোতে কিন্তু বলেছিলাম, দেখবা রাহিন তোমাদের কিন্তু বলেছিল যে যখন তোমার মনে করে রুলস পড়েছিলাম এর আগে ক্লাসে, যে হচ্ছে যখন জেরান ইনফিনিটিভ কোনো ডিপেন্ডেন্ট ক্লজ যখন সাবজেক্টের কাজ করে তখন ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তখন সিঙ্গুলার। ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু দেখো টু রিড এটা কিন্তু একটা সাবজেক্ট, আবার দেখো দ্য ডিরেকশনস এটা কিন্তু একটা কিন্তু সাবজেক্ট, দুটো সাবজেক্ট। তাহলে তুমি যদি টু রিড কে তুমি যদি ভিত্তি করে যদি অ্যান্সার করো তাহলে ইজ হয়ে যাবে, আর ডিরেকশনকে যদি ভিত্তি করে অ্যান্সার করো তাহলে কি হয়ে যাবে? আর হয়ে যাবে কিন্তু। তাহলে এখন আমাকে বুঝতে হবে যে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে, তাহলে আমাকে অর্থ করতে হবে। আমরা এভাবে প্রশ্ন করবো, আচ্ছা কোনটা ইম্পর্টেন্ট, ডিরেকশনটা ইম্পর্টেন্ট নাকি ডিরেকশন পড়াটা ইম্পর্টেন্ট? কোনটা বলতো? ডিরেকশন পড়াটা আর কি, ঠিক আছে? ডিরেকশনটা না, ডিরেকশন পড়াটা খুব ইম্পর্টেন্ট, যে ডিরেকশনটা কোন দিকে আসলে আছে। তো এখানে আসলে কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে? টু রিড এর অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। টু রিডটা কি? টু রিডটা কিন্তু একটা মনে করো একটা ইনফিনিটিভ, আর আমরা আগের লেকচারে পড়েছি ইনফিনিটিভ যদি সাবজেক্টের কাজ করে তাহলে ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। এই জন্য দেখো কি হয়ে গেছে? ইজ হয়ে গেছে কিন্তু। ওকে, এখানে আসলে তো জটিল করার কোনো কিছু নাই। এখানে তোমার মনে করো নর্মাল ওরা যেটা বলছে টু রিড এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা আমরা বলছি যে ইনফিনিটিভটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার তুমি যদি বলো কি ফরগেট টু রিড ইনস্ট্রাকশন, তাহলে এখানে দেখো এখানে তোমার কিন্তু ইনফিনিটিভটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং তুমি যদি বলো অবজেক্ট কোনটা, তাহলে তোমাকে অর্থ করতে হবে সে কি ভুলে গেল, ইনস্ট্রাকশনটা ভুলে গেল নাকি ইনস্ট্রাকশনটা পড়তে ভুলে গেল? বলো তো ছেলেরা, কোনটাতে কি করতে ভুলে গেল? ইনস্ট্রাকশনটা পড়তে কিন্তু ভুলে গেল। ভুলে গেল। এক্স্যাক্টলি, তার মানে এই টু রিড এর অর্থটা কিন্তু প্রাধান্য পাচ্ছে। হ্যাঁ, টু রিড এর অর্থটা প্রাধান্য কিন্তু পাচ্ছে, এটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে টু রিড এর অর্থটা প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা হচ্ছে কিন্তু আপনার মনে করেন অবজেক্ট কিন্তু আর কি, ঠিক আছে? বাট এখানে তো জটিল করার কোনো কিছু না, আপনার পরীক্ষাতে সব আসবে না। পরীক্ষাতে যদি আসে এরকম টাইপের এক্সাম্পল আসবে, এক্সাম্পলটা খালি দাগ দিয়ে রাখো ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেছে, তাহলে কিন্তু হবে আর কি, ঠিক আছে? কি এখনো ভার্বের হয়নি? সিঙ্গুলার হওয়ার ব্যাপারটা আবার একটু বলতে পারবেন? এই যে তোমাকে এই যে এখানে তুমি তো পড়েছিলে যে আমি তো ওদেরকে একটু আগে যে এখান থেকে পড়ালাম, এই যে লেকচার 11 থেকে, ঠিক আছে? তুমি মিউট করে রাখো, আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এই যে লেকচার 11 থেকে এখান থেকে যে পড়ালাম ওদেরকে, মিউট করো ছেলে, একটু মিউট করো কাইন্ডলি, আমি বলে দিচ্ছি তো তোমাকে। দেখো এই যে তোমাদেরকে একটু আগে মনে করে এখানে ওদেরকে পড়ালাম যে জেরান ইনফিনিটিভ আর ডিপেন্ডেন্ট ক্লজ যখন সাবজেক্টের কাজ করে তখন ভার্বটা কি হয়ে যায়? তখন ভার্বটা কিন্তু তোমার মনে করো সিঙ্গুলার হয়ে যায় কিন্তু, ঠিক আছে? যেরকম দেখো মেইনটেনিং এক্সপেন্সেস ইজ অবলিক আর ভেরি ডিফিকাল্ট, দুটো সাবজেক্ট, তুমি যদি মেইনটেনিং কে সাবজেক্ট মনে করো তাহলে কিন্তু ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, আর তুমি যদি এক্সপেন্স কে তুমি যদি সাবজেক্ট মনে করো তাহলে ভার্বটা কিন্তু হয়ে যাবে কি? প্লুরাল হয়ে যাবে কিন্তু। তাহলে কিভাবে বুঝবা? অর্থ করতে হবে, তুমি এভাবে অর্থ করবা যে আচ্ছা কোনটা ডিফিকাল্ট, খরচটা ডিফিকাল্ট নাকি খরচটা মেইনটেইন করাটা ডিফিকাল্ট? বলো তো কোনটা ডিফিকাল্ট? মেইনটেইন করাটা ডিফিকাল্ট। তার মানে কি প্রধান অর্থ কোনটা? মেইনটেইনিং এটা। সো ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। বাট 5 নাম্বারটা কি ছিল? ব্যতিক্রমধর্মী ছিল। কি ছিল? লিভিং এক্সপেন্সেস ইজ অবলিক আর ইনক্রিজিং ডে বাই ডে। প্রশ্ন করো আচ্ছা দিন দিন কি বাড়ছে? জীবিকা বাড়ছে নাকি জীবিকার ব্যয় বাড়ছে? বলো তো ছেলেরা, কোনটা বাড়ছে? ব্যয়টা বাড়ছে ভাইয়া। ব্যয় বাড়ছে কিন্তু, অর্থাৎ এক্সপেন্সের অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছিল, এই জন্য এখানে কি হয়ে গেছিল? আর হয়ে গেছিল কিন্তু আর কি, ঠিক আছে? সো এটা ওই যে ওই আগের লেকচারটা তোমরা একটু ভুলে গেছো, হয়তো একটু পড়ে নিও, ঠিক আছে? দেখবা রায়হান লিখবে ওখানে তোমাদেরকে যেভাবে বলেছে খুব সুন্দর করে মনে করো ওই জায়গাটা একটু খালি স্যারের একটু ওই জায়গাটা একটু গোল করে নিবা, তাহলে দেখবা ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আর কি, ঠিক আছে? একটু দেখিয়ে দিলাম তারপর তোমাদেরকে। ওকে ফাইন। ভাইয়া এখন মন ভাইয়া করাইছিল। আচ্ছা মন বলেছে তাহলে কোনো সমস্যা নেই, একজন পড়লেই হলো, দেখো একই ব্যাপার, কোনো প্রবলেম না। দেখো দেখো আচ্ছা এখন দেখো যেটা বলছি সেটা দেখো এখানে যেটা আছে যেটা সেটা হচ্ছে তোমার মনে করো যে ইনফিনিটিভের যেটা ব্যাপার, তাহলে প্রথমে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কি হতে পারে? ইনফিনিটিভ হতে পারে। ওকে ফাইন। ওকে আচ্ছা পরে যেগুলো দিয়েছে না এগুলো কিচ্ছু পড়া লাগবে না তোমার, হ্যাঁ? এগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে অ্যাডজেক্টিভ এর পরে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু রিড, এইগুলো তোমার এত লাগবে না।
তোমার বেসিক্যালি যেটা লাগবে সেটা হচ্ছে স্টার দিয়ে রাখো, সেটা হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, এটা দিয়ে রাখো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটাই মনে করো তোমার শেষ পর্যন্ত তোমার কাজে দিবে আর কি। তোমাকে আমি একটু পরে বোর্ডে লিখে দিব, তারপর আপাতত একটু মার্ক করে রাখো। আমি লেখার হচ্ছে সেটা প্যাসিভ ইনফিনিটিভ। তার মানে যেটা বিষয় সেটা হচ্ছে যে ন্যাচারালি প্যাসিভ সেন্টেন্সে কি হয়, ইনফিনিটিভ হয়। ন্যাচারালি প্যাসিভ সেন্টেন্সে কি হয়, ইনফিনিটিভ হয়। আর এখানে যেভাবে দিয়েছে মনে করো ওভাবে আসলে হচ্ছে না মনে করো। আমি তোমাকে বোর্ডে একটু লিখে দিই, তোমরা এটা মিউট করে রাখো, ঠিক আছে? একটু লিখে নাও, তাহলে মনে করো তাহলে মনে করো বুঝতে পারবে। একটু আমার একটা সেকেন্ড, একটু সাউন্ড একটু জোরে দিই, তোমরা মিউট করে রাখো। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া 2 নাম্বারটা কি লিখছেন? আহা, কথা বলবা না, কথা বলে তো শুনতে পাবা না, কথা বলো না, মানে দেখতে পাবে না, কথা বলো। মিউট করো, মিউট করে রাখো, মিউট করে রাখো। একটু লেখে নাও, হ্যাঁ? আর লেখা শেষ হলে চ্যাটে জানিও যে লেখা শেষ হয়ে গেছে। গাইজ, একটু দেখি।
সেরা বলো তো, লেখা হয়ে গেছে না? লেখা হয়েছে না? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তাহলে মিউট করে রাখো, আমি একটু বলি, শুনো দেখো। আসলে ইনফিনিটিভের ব্যবহার অনেক, হ্যাঁ অনেক ব্যবহার, আরো 2-4টা আছে। অর্ডিনাল নাম্বার থেকে ইনফিনিটিভ হয়, অ্যাডজেক্টিভের পরে ইনফিনিটিভ হয়, হ্যাঁ অনেক আছে। বাট আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের পরীক্ষাতে এত কিছু লাগবে না, হ্যাঁ আর এত কিছু আমরা মনেও রাখতে পারবো না, হ্যাঁ। সো আমি জাস্ট তোমাকে 3টা জিনিসই বললাম, এই 3টা জিনিস মনে রাখবা। এই 3টে জিনিস জানলে তুমি জানতে পারবে যে কোনটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। আর ইনফিনিটিভের ব্যবহার তুমি যদি জানতে যদি পারো তাহলে ইজিলি তুমি পারবা জেরান্ডের ব্যবহার, কারণ যেখানে ইনফিনিটিভ হবে না সেখানে পরিবর্তে কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে কিন্তু আর কি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, দেখো আমরা কি বললাম, আমরা বললাম যে এটা আমরা সবাই বাচ্চাকাল থেকে জানি যে যে কোনো উদ্দেশ্য যদি বোঝায় অবশ্যই কি হবে, ইনফিনিটিভ হবে। উদ্দেশ্য বোঝালে কি হবে, ইনফিনিটিভ হবে। যেরকম বলছে কি দেখো, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট, উদ্দেশ্য বোঝাচ্ছে আমি কেন মার্কেটে গেলাম, শার্ট কেনার উদ্দেশ্যে। আবার যে কোনো একটা প্যাসিভ সেন্টেন্সে কি হবে, ইনফিনিটিভ হয়। প্যাসিভ সেন্টেন্স মানে কিন্তু আমরা অনেকে বুঝি না। প্যাসিভ সেন্টেন্স মানে মনে করি, আমি তোমাকে যদি কেউ যদি বলে না যে হি, কিভাবে যদি মনে করে বলে দ্য প্ল্যান অ্যাপ্রুভ, কি এটা মনে হয় আপনার মনে করেন যে এটা মনে হয় প্যাসিভ আছে, বাট না। মনে রাখতে হবে যে প্যাসিভ মানে কি, অক্সিলারি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অক্সিলারি না যদি থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনার এটাকে প্যাসিভ সেন্টেন্স কিন্তু বলা যাবে না। এবং এটা কিন্তু একটু পরে তোমাকে ধরবো, কিন্তু আমি তখন দেখবো তুমি পারো কি পারো না। ওকে, তো তুমি এটা খুব ভালো করে মেমোরাইজ করে রাখবা যে প্যাসিভ সেন্টেন্স মানে কি, অক্সিলারি প্লাস V3। যদি অক্সিলারি প্লাস V3 না থাকে তাহলে কিন্তু এটাকে প্যাসিভ বলা যাবে না। তো যাই হোক, যদি অক্সিলারি প্লাস V3 যদি থাকে, যেরকম অজ কল্ড এরকম যদি থাকে যদি মনে করো, তাহলে সেটা প্যাসিভ সেন্টেন্স, এবং প্যাসিভ সেন্টেন্স হলে ইনফিনিটিভ হয়ে যাবে। যেরকম বলছে দেখো, হি ওয়াজ কল্ড টু রিসিভ দ্য পার্সেল। আবার একটু কি বলছে দেখো, অবজেক্টের পরে যদি কোনো ভার্ব হয়, দেখো হি অ্যাডভাইজড মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এই অবজেক্টের পরে তুমি যদি দেখো যে কোনো ভার্ব দেওয়া লাগছে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে কিন্তু, মনে করো। বুঝতে পেরেছো? কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলতে পারো এখানে। বাট বেসিক্যালি প্রশ্নের কিছু নয়, খুব ইজি একটা জিনিস, যে উদ্দেশ্য বোঝালে প্যাসিভ সেন্টেন্সে আর অবজেক্টের পরে যদি কোনো ভার্ব যদি হয় তাহলে সেখানে কি হয়ে যাবে বলতো, সেখানে আমরা মনে করো ইনফিনিটিভ হয়ে যাবে, মনে করো। ঠিক আছে, এই কয়টা হচ্ছে তোমার ইনফিনিটিভের ব্যবহার। ঠিক আছে, এই কয়টা একটু খালি মনে রাখবা, তাহলেই তুমি মনে করো ইজিলি মনে করো অনেক কিছু তোমার মনে করো বুঝতে পারবা আর কি। ঠিক আছে, যে কখন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ওকে, এখন আমরা দেখো, আমরা এখন চলে যাই শিটে। আমরা শিটে দেখো কি বলেছে, শিটে এই কথাগুলো আর কি এখানে খুব ভালো করে ওরা বলেছে। শিটে এখানে যেটা ফার্স্টে যেটা বলেছে, সেটা হচ্ছে যে তোমার মনে করো, সেকেন্ড একটু দেখি। ওকে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে প্যাসিভ ইনফিনিটিভ, এটা তো আমরা পড়লামই। আর এরপর যেটা বলছি সেটা দেখো কি বলছে, যে নেগেটিভ ইনফিনিটিভ। ঠিক আছে, নেগেটিভ ইনফিনিটিভ। নেগেটিভ ইনফিনিটিভের বলি, আমরা যখন ন্যারেশন যখন করতাম, তখন আমরা দেখো তো আমরা কি বলতাম, যে ফাদার অ্যাডভাইজড মি টু নট গো দেয়ার, নাকি বলতাম যে নট টু গো দেয়ার? কোনটা বলতাম বলো তো? ফাদার অ্যাডভাইজ মি টু নট গো দেয়ার নাকি নট টু? তোমার পরীক্ষায় তুমি এটা পারবা না যে হি অ্যাডভাইজ মি নট টু গো দেয়ার, তো এটা তো আমরা এমনিই পারবো। এটা জন্য রুলস মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার আছে ছেলেরা বলো? এটা দরকার নাই, এটা আমরা এমনি পারবো। সেরকম এই এক্সাম্পল গুলো তুমি দাগ দিয়ে রাখতে পারো। বলছে কি দেখো, সেটা হচ্ছে যে আই এম সরি নট টু হ্যাভ কাম অন, কি বলছে, থার্সডে। আই নট টু হ্যাভ কাম অন থার্সডে। আমি কখনো টু হ্যাভ কখনো বলবো না, আমি কি বলবো, যেটা সেটা হচ্ছে নট টু হ্যাভ বলবো। ঠিক আছে, নট টু হ্যাভ বলবো, টু নট হ্যাভ কখনো বলবো না। ওকে, জিনিসটা একটু খেয়াল করবো আর কি। সো এক্সাম্পলটা একটু দাগ দিয়ে দেখতে পারো আর কি, তাহলে হয়ে যাবে। আর তোমার মনে করো যেটা আছে সেটা হচ্ছে ফরের বিষয়টা তোমার দেখার দরকার নাই, এটা চলে আসো জেরান্ডে। চলে আসো, তোমার মনে করো আসি ভার্ব প্লাস আইএনজি, এটাও আগের মতোই বলছি, ইনফিনিটিভ যেরকম সাবজেক্ট অবজেক্টের কাজ করতে পারে, এটা জেরান্ডের হিসেবে কাজ করতে পারে, সাবজেক্টেরও কাজ করতে পারে, অবজেক্টেরও কাজ করতে পারে। যেরকম দেখো, প্লেইং কার্ডস ইজ এনজয়েবল, মানে দেখো কোন এনজয়েবল, এনজয়েবল নাকি কার্ড খেলাটা এনজয়েবল? কার্ড এনজয়েবল। ঠিক আছে, তার মানে এখানে কিসের অর্থ প্রাধান্য পাচ্ছে, প্লেইং এর অর্থটা প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, ঠিক একইভাবে তুমি দেখবে যেখানে প্লেইং এরটাই তোমার মনে করো অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে প্লেইং এখানে কি দেখবা, অবজেক্ট হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, আর পরে যেটা বলছি সেটা দেখো কি বলছে, প্রিপোজিশনের পরে তোমার কি হয়, জেরান্ড হয় অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। এটার অর্থটা কি? এর অর্থটা তুমি চাইলে সাইডে লিখে রাখতে পারো, যে প্রিপোজিশনের পরে জেরান্ড হয়। এটা আমরা সবাই জানি যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। এটা তো আমাদের জন্য নতুন কোনো কিছু কিন্তু না। আপনি যদি কেউ যদি এটা অর্থ না পারো একটু লিখে রাখতে পারো, যে প্রিপোজিশনের পরে জেরান্ড হয়, প্রিপোজিশনের পরে কি হয়, জেরান্ড হয় কিন্তু। ওকে, শেষ। এবার বলছি কি দেখো, যে পারপোজ প্রকাশে ইনফিনিটিভ হয়। আমরা পড়ছি জেরান্ড, এর মধ্যে ইনফিনিটিভ রুলস ইনসার্ট করে দিয়েছে, তাহলে কেমন করে হবে দেখো। তারপরে একটু তুমি খেয়াল করে এটা তো আমরা অলরেডি ইনফিনিটিভ। দেখো বলছি দেখো, আই হ্যাভ কাম হিয়ার টু টিচ ইউ, কেন এসেছি, পড়ানোর উদ্দেশ্যে এসেছি মনে করো। ঠিক আছে, ওকে, তার মানে কি দেখো,
পড়ানোর উদ্দেশ্য আমাকে বর্তমান সমাজে পড়ানোটা মানে কি ফাপড়বাজি করা ছাড়া কোনো কিছু না, ঠিক আছে? সৎভাবে মনে করো পড়াবে এরকম মানুষ খুব কম। আমি কিন্তু বিসিএস এ যখন কোনো কোচিং করতে গেছি, হ্যাঁ এই করতে সবাই মনে করে খালি ফাপড় মেরে মনে করো কাম ছেড়ে ফেলা আর কি, ঠিক আছে? এই তো অনেস্টলি বলতে গেলে যেটা আসলে কোনটা দরকার না দরকার কেউই বলে না। আমরা যখন ইংলিশ ক্লাস করতে গেছি দেখেছি আমি, ঠিক আছে? মুখস্থ করে সবকিছু, মনে করে জিনিস বুঝানো যায় বাট ওটা না বুঝিয়ে মনে করো খালি মুখস্থ করায়। আর ছেলেমেয়েরাও মুখস্থটা বেশি বুঝতে চাই। আমি বলি শোনো, ক্লাস বেসিক্যালি ফিজিক্যাল ক্লাস যখন হতো তুমি তো আমাকে দেখোনি ফিজিক্যাল ক্লাসে, কিন্তু আমার কিন্তু অনলাইন ক্লাসের সাথে কিন্তু ফিজিক্যাল ক্লাসে কিন্তু মিল পাবা না। ফিজিক্যাল ক্লাসে আমি কিন্তু মনে করো যে অনেক কিন্তু মনে করো যে মজা করি, অনেক মানে হাসি ঠাট্টা করি কিন্তু, বাট আমি কিন্তু অনলাইন ক্লাসে একটা কথা কিন্তু বলিনি তোমাদের, খুবই রেয়ার কেস। এই কারণ সেটা হচ্ছে যে আসলে অনলাইন ক্লাসে আমার কথা বলতে কেমন যেন মানে আমার কেন যেন মনে হয় কি মানে বোবা বোবা লাগে ফার্স্ট অফ অল। এটা তেন অভ্যাস হয়ে গেছে, তাই যে একা একা পাগলের মতো কথা বলছে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা মনে হয় যেটা সেটা হচ্ছে যে এখানে মানে সামনাসামনি ইন্টারাকশন না হলে এরকম আমি করতে পারি না আর কি, ঠিক আছে? আলাদা হিসাব আর কি। ভাইয়া রিয়াকশন দেওয়ার মতন আমরা কেউ নাই আপনার সাথে, তাই না? রিয়াকশন নেওয়ার মতো কোনো কিছু নাই। আবার তোমার মনে করো যে মানে এবার টেনশনও ছিলাম অনেক, সত্যি কথা বলতে গেলে ক্লাসের এত মানে মেন্টালিটিও ছিল না, যদিও অনেক ক্লাস নিতে হয়েছিল, অনেকগুলো নিয়েছিলাম ক্লাস তারপরেও, ঠিক আছে? আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে তোমাকে অনেক মানে ঢোল পিটাতে হবে নিজে, বুঝছো? তো ঢোল আসলে এত পিটানো কোনোদিনই পছন্দ করিনি আর কি, বলতে গেলে এটা কখনোই করিনি। এবং দেখবা যে কেউই যারা ভালো পার্সোনালিটি কেউ দেখবে ঢোল পিটায় না, এটাই সত্যি কথা কি, কারণ দরকার নাই তো, তুমি কেন ঢোল পিটাতে যাবা, ঠিক আছে? বাট তোমরা যেটা করতে হবে, একটা রিকোয়েস্ট করবো যেটা সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, বাট একটা আমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি যদি বলো যে কোনো রিকোয়েস্ট, আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে এবিএস এ পড়ার পর হাম্বেল থাকবা, বিনয়ী থাকবা, অহংকারী হয়েও না। মানে তোমাদের যারা ফ্রেন্ড যারা মনে করো চান্স পাবে না, তুমি তাদেরকে কখনো কোনো কথাবার্তাতে চেষ্টা করবা যেন না করা, কোন কথাবার্তাতে কখনো হার্ট করবা না, ঠিক আছে? তোমার সাথে অনেক শত্রুতা থাকতে পারে, বাট তারপরেও তুমি বিনয়ী দেখাবা, তুমি উদারতা দেখাবা, তুমি বলবা যে আসলে আমার খুব খারাপ লেগেছে, ও তো চান্স পায়নি। ভদ্রতা দেখাবা, তোমার ম্যানারটা তুমি শো করবা। কারণ এফবিএস এ পড়ার পর আমি যেটা দেখেছি মানে সবচেয়ে বেশি যেটা হয়, মানুষ উচ্চাকাঙ্ক্ষী হয়, আমি বারবারই যেটা বলি, এবং মানুষ অহংকারী হয়ে ওঠে। হ্যাঁ, এটা তুমি যদি কন্ট্রোল করতে পারো, মানে তুমি মনে করো যেটা সেটা হচ্ছে তোমার মনে করো যে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, একজনে বলছে আমার আইবিএস পড়ার খুব ইচ্ছা, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ, ঠিক আছে? অবশ্যই। মানে আমার কথা যেটা হচ্ছে যেখানে পড়ো না কেন, যাই হোক না কেন, হাম্বেল থাকতে হবে। এবং ওদিনকা তোমার মনে করো জাস্ট একটা হলে 2টা মিনিট খেলে কথা বলিনি, মুফতি মেনকের একটা ভিডিওতে উনি একটা কথা বলছিল যেটা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি কি, আমরা অনেক সময় মনে করি যে আমরা কেন এরকম, আমরা কেন ওরকম, ঠিক আছে? শুধু আমাদের এখন থেকেই এই যে গুণাবলী অর্জন করতে পারে যে ভাই আমি চান্স পেয়েনি, বাট কথাটা এমনটা না, তোমাকে এখন থেকেই তোমার চরিত্রের মধ্যে এই গুণগুলো আনতে হবে, যে তোমাকে হাম্বল থাকতে হবে, বিনয়ী থাকতে হবে। তুমি অনেক জানো বাট তোমাকে চুপ করে থাকতে হবে। আমি অনেক ইংলিশ জানি, তারপর আমার যদি সিনিয়র টিচার যখন আমার সামনে যখন কোনো কথা বলতো মানে এটা ওই জিনিস একটু কম অ্যাপ্রোপ্রিয়েট বলছে, আমি তাও বলতাম জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া, একদম। আমি কখনো মাতব্বরি করতে যেতাম না, কারণ কি আমি জানি তাকে এটা বলে অপমান করা হবে, আমি বলি না, ঠিক আছে? তো বিষয়গুলো এরকম মনে করো কি কিছু কিছু জায়গায়, বাট এমন না তুমি ভুল ধরা দিবা তখন কে বলবে এরকম হবে, স্পেস আসলে তখন বলবা। বাট আমি যেটা বললাম হাম্বেল হতে হবে নাম্বার ওয়ান, এবং এটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ চান্স পাওয়ার পরে তুমি প্র্যাকটিস করতে পারবে না। ওই জন্য ফেসবুকে স্ট্যাটাস দেখলাম অনেকদিন আগে, লিখেছিলাম কি দেখো, যে আমরা বলি কি টাকা মানুষকে নষ্ট করে দিছে, টাকা নষ্ট। সত্যি কথা বলতে টাকা কখনো নষ্ট করে না। মুফতি মেনকে একটা কথা বললো যে টাকা কখনো নষ্ট করে না। সত্যি কথা বলতে গেলে টাকাটা আপনাকে একটা অপরচুনিটি দেয় যে আপনি আসলে ভিতরের মানুষটা কেমন ছিলেন সেটা প্রকাশ করার একটা অপরচুনিটি দেয়। মনে করে দেখা যাচ্ছে কি দেখো আমাদের অনেক ফ্রেন্ড বলবে কি আমি যদি পুলিশ হইতে পারি, মনে করো মেরে মুড়ে ফাটায় ফোটায় ফেলে দেবো। তাহলে ও যদি মনে করো যদি পুলিশ যদি হয়, ওর তো কাজই এটা, ওর টেন্ডেন্সি করে না মেরে মুড়ে ফাটায় ফোটায় ফেলে দেবো, তাহলে ওর তো এই কাজই করবে। তো এটাই বললাম, মানে টাকার তুমি এখন মনে করো টাকা নেই, বাট তুমি ভাবছো টাকা যদি থাকতো আমি ওই খারাপ কাজটা করতাম, টাকা থাকলে আমি তাহলে ওইখানে যে বসে এটা খেতাম, আমি ওই করতাম, আমি ওর সাথে এই করতাম। তো এটা তুমি এখন ভাবছো, বাট তুমি যখন টাকা যখন পাচ্ছ তখন তুমি সেগুলো কিন্তু এক্সিকিউট করছো। তো ওটাই বলছে যে আমরা যে কথাটা বলি যে টাকা হয়ে মানুষ নষ্ট হয় এমনটা না, তুমি আগে থেকে নষ্টই ছিল আসলে। এন্ড টাকাটা তোমাকে একটা অপরচুনিটি দিয়েছে তোমার ইনার ক্যারেক্টারটা শো করার, একটা যে তুমি আসলে মানুষটা এরকম। সো এরকম চান্স যখন মনে করো আল্লাহ যদি তৌফিক দেয়, যদি পাই, যদি তুমি চেঞ্জ হও, তাহলে বুঝবে যে তোমার ভিতরটা আসলে এরকমই ছিল। বুঝতে পেরেছো? ওই জন্য মুফতি মেনকে একটা কথা বলেছে যে এখন থেকেই সব চরিত্র ভালো করেন, তাহলে দেখবেন যে অবস্থা আসার পরও দেখবেন আপনার স্বভাব চরিত্র ভালোটা আছে, আপনি দেখবেন মানুষের কাছে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন, আল্লাহর কাছে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন। তো খুব ওয়াইজ কথা বলে কিন্তু উনি
আমি জানি না তোমরা চিনো নাকি ওনাকে, সবাই মোটামুটি যারা একটু ঘাটাঘাটি করে তারা চিনে হয়তো। মুফতি মেন নাম তার, কিন্তু মুফতি এমিন। উনি ছিল কাবা শরীফের আগে ইমাম ছিল আগে, ঠিক আছে, আগে ইমাম ছিল, কিন্তু খুবই এডুকেটেড পার্সন আর কি, এবং তার ইংলিশের ফ্লুয়েন্সি আলহামদুলিল্লাহ সেই। তো মুফতি মেনকের ভিডিওগুলো মনে করে মাঝে মধ্যে ভালো লাগে খুব, বলতে গেলে যদি অ্যাপ্লাই কতটা করতে পারি এমনটা না, বাট দেখো খুবই, এবং ওনার স্ট্যাটাস মারাত্মক স্ট্যাটাস। আমি জাস্ট বলবো তুমি খালি দেখো, সার্চ দে মুফতি মেনকের স্ট্যাটাস, খালি দেখো MEN কে দেও, তাহলে দেখবার চলে যাবে মুফতি মেন, মারাত্মক স্ট্যাটাস দেয়, এবং এমন স্ট্যাটাস দিবে তুমি যে ধর্মেরই হও না কেন, যেটা হোক না কেন, তোমার অবস্থার সাথে মিলে যাবে, মিলবে। ভাইয়া ভয়ঙ্কর স্ট্যাটাস। ভাইয়া আপনি হ্যাঁ বলো। মানে কয়েকদিন আগে ওই যে স্ক্রোলিং এর একটা ভিডিও, সেই তার কথা বলতেছেন? কোনটা যেন স্ক্রোলিং ছিল? করে ওই যে কোনটা ফেসবুকে যেন? প্রচুর ওইটা। ও হ্যাঁ, এটা স্ক্রোলিং। হ্যাঁ, আমি তো এটা বারবার বলি, তো মনে করি মানে স্ক্রোলিং করে এমনটা না। আমি তো বারবারই বললাম যে এই বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্টরা মনে করো কি হয়, উচ্চাকাঙ্ক্ষী কিভাবে হয়, একটু খালি বলে নি, একটা মিনিট খালি। আমার বন্ধুর, হ্যাঁ এরকম আমার বোন, মানে তোমার মনে করো গার্লফ্রেন্ড আছে মনে করো, হ্যাঁ, তারপরেও তুমি ভাববা ওই মেয়েটা তো এত সুন্দর শাড়ি পরে এসেছে, এত স্মার্ট, তাহলে কি হতো, ঠিক আছে। তুমি দেখবা তোমার বয়ফ্রেন্ড আছে, তারপর তুমি ভাববা আরে না, ও ভাইয়াটা এত জোস, ঠিক আছে ওই ভাই, মানে এরকম টাইপের একটা লেমগিরি চলে আসে স্টুডেন্টদের মধ্যে, বেশিরভাগ স্টুডেন্ট মানে মেজরিটির মধ্যে। আমি নিজে আমার ফ্রেন্ডদের মধ্যে আমি দেখেছি না, আমি অনেস্ট কথা বলি, আমি কোনো ভয় করি না। এই জিনিসটা এটা বিজনেস ফ্যাকাল্টির মধ্যে বেশি আসে, এটা কলা ভবনে তুমি যাবা কম পাবা। বিজনেস ফ্যাকাল্টির ছেলেমেয়েরা হচ্ছে লোভী হয় বেশিরভাগ, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী হয়, এবং তারপরে প্রচন্ড তার উচ্চাকাঙ্ক্ষী হয়, মানে প্রচন্ড, তারা কই থেকে এসেছিল, এটা হচ্ছে সত্যি কথা। And এটা করলে যেটা হয় সেটা হচ্ছে কি, সমাজে মানে জীবনে অসুখী হয়ে থাকে আর কি, এটাই সত্যি কথা। এটা তুমি সুখী হতে পারবে না, কারণ ভালোর কোনো শেষ নাই, তুমি এটা করতে পারবে না। তো ওই মোরাল গুলো আমাদের মধ্যে হচ্ছে উড়ে গেছে মনে করে একদমই, বলতে গেলে। তো এবং বিজনেস ফ্যাকাল্টি মানে শো আপ, আই ওরা অরিজিনাল যাবে না কখনো, ঠিক আছে। তুমি ন্যাচারাল থাকবা, তোমাকে যে ভালোবাসে সে ভালোবাসবে, তোমাকে যে একসেপ্ট করার সে একসেপ্ট করবে, ঠিক আছে, কিন্তু শো আপ করে তুমি টিকতে পারবা না, হ্যাঁ ঝামেলা আছে কিন্তু। ওকে, আমরা মনে করো অনেকে দেখবো যে বলি কিন্তু যে হ্যাঁ আগে আগে প্রথম প্রথম মনে করো খুব ভালো ছিল, হ্যাঁ একটা সম্পর্কে, এখন দেখা যাচ্ছে কি ও তো চেঞ্জ হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে সে কোনো চেঞ্জই হয়নি, সে আসলে এরকমই ছিল, বাট তোমার সামনে সে অ্যাক্টিং করতে এতদিন। বাট অ্যাক্টিং কয়দিন থেকে, 1 মাস 2 মাস 3 মাস, এরপরে কিন্তু অরিজিনাল ক্যারেক্টার কিন্তু বের হয়ে আসছে কিন্তু। তো এগুলো হচ্ছে মনে করো কি, এগুলো যারা কথা বলার কনসেপ্ট এখনো খুব ঢিলা, কনসেপ্ট মনে করো যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এরকম কথা কেউ বলে না, ঠিক আছে, এই কথা। এবং আরেকটা কথা তুমি দেখবা যে অনেকে বলে কি, দেখবা যে নিঃস্বার্থ ভালোবাসা, হ্যাঁ নিঃস্বার্থ ভালোবাসা বলে কিচ্ছু নাই। একটা নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেটা হচ্ছে কি দেখো বাবা মা, আর একটা হতে পারে কি আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক, এই দুইটা হতে পারে নিঃস্বার্থ। কারণ আমরা যাই করি না এখন আল্লাহর কোনো যায় আসে না, আমাদের কাছে খুব বেশি আশা করে এমন টাইপেরও না। এই দুইটা বলতে পারে নিঃস্বার্থ। কিন্তু এই যে আমরা যেটা মিন করি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে, এটা নিঃস্বার্থ হতে পারে না। নিঃস্বার্থ যদি হলে প্রেমিকা চলে গেলে কেন কষ্ট পায় প্রেমিক, সেটাও কথা ও তো পাওয়ার দরকার নাই, দরকার নেই তো কষ্ট পাওয়ার, তাই না। এটা হচ্ছে লেম কথা, এগুলো মনে করো এগুলো কবিতার মধ্যে। যদি তুমি যদি চাও যে সে সুখে থাকলে তুমি ভালো থাকো, তাহলে তুমি কষ্ট কেন পাও? কোনোদিনই ভালোবাসা নিঃস্বার্থ হয় না, এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। এগুলো তুমি বাস্তবতা পাবা না, ঠিক আছে। বাট ওটা না, আমি যেটা একটা রিকোয়েস্ট করবো, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার খালি একটাই চাওয়া পাওয়া, আল্লাহ যেন তোমাকে যেন হাম্বেল রাখে ভবিষ্যতে, আমরা এতটুকুই চাওয়া, আর কিচ্ছু চাই না, ঠিক আছে। তোমার কাছে কিছু লাগবে না, অত সম্মানও লাগবে না, নো প্রবলেম, তুমি হাম্বেল থাকবা, আলহামদুলিল্লাহ। দেখো যেটা দেখো সেটা হচ্ছে, দেখো আমরা আসলে যেটুকু পড়লাম খুব কঠিন কোনো কিছু না, ইজি মনে করো একদমই সবকিছু আর কি, বলতে গেলে। সেটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার আমরা দেখে ফেললাম, আমরা মনে করো জেরান্ডের ব্যবহারটা দেখে ফেললাম, এবং জেরান্ডের মধ্যে দেখলাম আবার তোমার মনে করো ইনফিনিটিভ ইনসার্ট করে দিয়েছে। এরপর তুমি এখন ভাবতে পারো ভাই তাহলে এই যে এই জিনিসগুলো যেগুলো বলেছে, অর্ডিনাল নাম্বার, সেকেন্ড থার্ড, এগুলো থাকলে এগুলো তোমার লাগবে না, হ্যাঁ এগুলো তোমার খুব বেশি তোমার দরকার নাই। তুমি যেটা দেখতে হবে সেটা দেখো, এই জায়গাটা তোমাকে একটু দেখতে হবে, বলতে কি দেখো যে নিম্নোক্ত ভাবগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ কি হবে, টুটা উজ্জ্ব থাকে, টুটা কি থাকে, উজ্জ্ব থাকে। এই কয়টা জিনিস তোমাকে একটু দেখা লাগবে। পজিটিভ ভার্ব আমরা যেটা পড়েছিলাম না, পজিটিভ ভার্বের মতোই কিন্তু বিষয়গুলো কিন্তু অনেকটা এরকম। পজিটিভ ভার্বের ডুয়ার হলে কি হতো, V1 হতো না, এটা এরকম। যেরকম কি বলবো, হি মেড মি গো দেয়ার, হি মেড মি গো দেয়ার। কি বলবো, হি লেট মি লিভ দ্য রুম। অর্থাৎ এই যে দেখেন ডুয়ার হলে যেরকম V1 হতো, ইনফিনিটিভ হতো না, ওই জিনিসগুলো এখানে বলেছে। সো এগুলো পজিটিভ ভার্বের রুলস। মানে সত্যি কথা বলতে গেলে এই এতটুকু পর্যন্ত পড়ার মতো যদি কিছু থাকে, তুমি খালি ইনফিনিটিভটাই পড়বা, উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ, প্যাসিভ হলে ইনফিনিটিভ, আর যদি অবজেক্টের পরে কোনো ভার্ব হয় তাহলে সেটা হয়ে যাবে কি ইনফিনিটিভ। এই তিনটা জিনিস খালি মনে রাখবা, তাহলে হবে। আর জেরান্ডের ক্ষেত্রে খালি মনে রাখবা কি, যে প্রিপোজিশনের পরে কি হয়ে যায়, ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়, দ্যাটস ইট।
এটুকু পড়লে ইনশাল্লাহ এনাফ আর কি, ঠিক আছে? এত কিছু কাহিনী করার কোনো দরকার নাই। ওকে, এরপর যেটা বলছে সেটা দেখো। এখানে যেটা বলেছে আইএনজি ফর্ম যুক্ত বিভিন্ন জেনার, এগুলো তোমার পড়ার কোনো দরকার নাই। পূর্বে সংগঠিত এগুলো মাথায় থাকবে না পরীক্ষা হলে, এগুলো বাদ দাও। তুমি লাইনটা একটু খালি পড়বা, এই যে লাইনটা স্টার দিয়ে রাখো, এখানে স্টার দিয়ে রেখেছে। বলছে কি দেখো, নাইস, নো গুড, নো ইউজ, ওর্থ, ডিফিকাল্টি, নো ফান, এগুলো পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। যেরকম বলছে কি দেখো, নো ডিফিকাল্টি গোয়িং দ্যাট, ইম্পর্টেন্ট কিন্তু খুবই এক্সাম্পলটা। বলছে কি দেখো, আই হ্যাভ নো ডিফিকাল্টি। তুমি যখনই দেখবা যে নাইস আছে, নো গুড আছে, অথবা নো ইউজ আছে, অথবা নো ডিফিকাল্ট, অথবা নো ফান আছে, তখনই তোমার মনে করে এখানে কি হয়ে যাবে, ভার্ব আইএনজি কিন্তু হয়ে যাবে আর কি, মনে করো আর কি, ঠিক আছে? So এই জায়গাটা তোমার মনে করো কিন্তু মাথায় কিন্তু রাখা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কিন্তু আর কি, ঠিক আছে? এই মনে করো বিষয়। এখন দেখো কি যে জিনিসটা যেটা দেখো, যেটা সেটা হচ্ছে তোমার মনে করো, তাহলে এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে। এবং এখান থেকে যদি বলে বেশি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে বলতে পারো নাইস, তারপরে নো গুড আর নো ডিফিকাল্টি, এই কয়টা একটু বেশি করে দেখতে পারো, ঠিক আছে? নাইস, নো গুড, নো ইউজ, নো ডিফিকাল্টি, এই কয়টা। আর ওর্থ, এটা তো তুমি তো পড়েছিলা, মনে আছে যে ওর্থ, মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গো ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, মনে আছে? এগুলোর পরে ভার্ব প্লাস কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়। আইএনজি হয়ে পড়েছিলাম ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প, এক্স্যাক্টলি, ওগুলো কিন্তু পড়েছিলেন কিন্তু আগের লেকচারে। সো আমি এখানে আবার নতুন করে মেনশন করছি না, এখানে নতুন কি পাচ্ছেন, নাইস, নো গুড, নো ইউজ, নো ডিফিকাল্টি, এই কয়টা। ওকে, আচ্ছা ফাইন। ভাইয়া এখন বলো, প্লিজ বলো। হ্যাঁ, ভাইয়া বেয়ার ইনফিনিটিভটা একটু বলবেন, শুনতে পাই নাই। বেয়ার ইনফিনিটিভ বলতে ভাই যেটা বোঝায় যেটা, সেটা হচ্ছে তোমার মনে করো টু এর পরে যে প্রিপজিশন, মানে বেয়ার ইনফিনিটিভ বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে মনে করো প্রিপজিশন পরে যেটা বেস ফর্ম হয় আর কি, ঠিক আছে? এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? মানে ভার্বের বেস ফর্ম যেটা, এটাকে বলে বেয়ার ভাইয়া ইনফিনিটিভ। টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভি ওয়ান তো ইনফিনিটিভই, তো আবার মানে বেয়ার ইনফিনিটিভ বলো কেন? আমি বলি শুনো, টু এর পরে তুমি কখনো বলবা টু গোজ দেয়ার, নাকি বলবা টু গো দেয়ার? টু গো দেয়ার। এক্স্যাক্টলি। তুমি কখনো কি বলবা টু ডিজার্ভস, নাকি বলবা টু ডিজার্ভ? ডিজার্ভ। কি দেখো, ডিজার্ভ বললা, গো বললা, এটা কি এটা ভার্বের ফর্ম না, বেস ফর্ম না? এটাই তো ওরা বলছে, জি প্রিপজিশন ভাইয়া। টু এর পরে ভার্বের যে বেস ফর্মটা হয়, মানে ভার্বের সাথে যে এস বাই এস না, বেয়ার মানে কি খালি, বেয়ার মানে বুঝায় কি খালি, বেয়ারের বাংলা অর্থ কি হ্যাঁ। খালি, ঠিক আছে? ওকে, তার মানে কি এর সাথে কোনো এস বাই এস, ইডি কোনো কিছু হচ্ছে না। অর্থাৎ ভাইয়া। ওরা বলতে যাচ্ছে প্রিপজিশন টু এর পরে যেরকম ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হয় না, হুম। ওই ফর্মটাকে বেসিক্যালি বলছে বেয়ার ভাইয়া আমি ইনফিনিটিভ। আর খুব কঠিন করার কিছু নাই, বেয়ার ইনফিনিটিভ বলতে বেসিক্যালি বুঝে বেস ফর্ম। বলো এবার কি ভাইয়া আমি বলছিলাম। বলছিলাম তো ইনফিনিটিভ বলতে তো ওইটাই বোঝায় যে টু প্লাস ভি ওয়ান, তো বেয়ারটা আনলো কেন শুধু শুধু? ভাইয়া বেয়ার ইনফিনিটিভে আল্লাহ, টুটা উজ্জ্ব থাকে না? হ্যাঁ আমি তো এটা তো তোমাকে বললাম তো, একটা বেয়ার ইনফিনিটিভ এক্সাম্পল মানে কি, শুধু একটা ভার্বের বেস এক্সাম্পল ফর্ম। দিলে ভাই ভালো হতো, তাহলে আমরা বুঝতে পারতাম, কারণ এখানে হি এক্সাম্পল মেড মি গো দেয়ার, হি মেড মি গো দেয়ার, হি মেড মি গো দেয়ার, গো বেস ফর্ম, এটা বেয়ার ইনফিনিটিভ। হি মেড মি গো দেয়ার, ইউ লেট মি লিভ দ্য রুম, বেয়ার ইনফিনিটিভ। পজিটিভ ভার্বের সব এক্সাম্পলই তো বেয়ার ইনফিনিটিভ। ডুয়ার হলে ভি ওয়ান যেগুলো হয় সবই তো বেয়ার ইনফিনিটিভের এক্সাম্পল। সো বেয়ার ইনফিনিটিভ শুনো, এগুলো মনে করো যে আসলে কঠিন কঠিন টার্ম, যেরকম এর আগের ক্লাসে তুমি পড়েছিলা ভার্ব অফ অ্যাকম্প্যানিমেন্ট, এত ভেজাল করতে দরকার, তুমি বলো কি প্রিপজিশনাল ফ্রেজ, কাহিনী শেষ। ভার্ব অফ অ্যাকম্প্যানিমেন্ট মানে কি, প্রিপজিশনাল ফ্রেজ। বেয়ার ইনফিনিটিভ না পড়ে তুমি বলবা বেস ফর্ম, কাহিনী শেষ। বুঝতে পেরেছো? এই মনে করে বিষয় আর কি, ভার্বের বেস ফর্ম। তুমি যদি বলো ঠিক আছে, হি মেড মি গো দেয়ার, এই যে দেখো গো যেটা বললে, এটা বেয়ার ইনফিনিটিভ। গো হবে না, শুধু হবে গো, মনে করো এটাই বেয়ার ইনফিনিটিভ। মানে ভাই ওই চারটা ভার্বের পরে ছিল, টু আসবে না, ডিরেক্ট বেস ফর্মটা বসে যাবে। কিন্তু শুধু ওই চারটা ভার্ব না, আরো ভার্ব ছিল, তুমি কিন্তু যে পড়েছো, হ্যাভ, গেট, মেক, ভাইয়া হেল্প, যে পজিটিভ ভার্ব পজিটিভ যেগুলো ছিল ভার্বে ওগুলো। যেগুলো ছিল সেগুলাই না? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখানে এক্সট্রা খালি কি পাচ্ছ, প্লিজ পাচ্ছ। তুমি বলবে দেখো প্লিজ গো দেয়ার, হ্যাঁ প্লিজ গো দেয়ার, তো গোটা কি বেস্ট ফর্ম না? তুমি কি বলবা প্লিজ গোজ দেয়ার, বলবা না। তুমি কখনো বলবা প্লিজ গো ইন দেয়ার, বলবা না। বলবা প্লিজ গো দেয়ার, বেয়ার ইনফিনিটিভ, শেষ। ভাইয়া ঠিক আছে, ভাইয়া যদি বেয়ার ইনফিনিটিভের বলো। সংজ্ঞা এরকম ভাবে বলি যে পজিটিভ ভার্বের ভি ওয়ান এর ব্যবহারই বেয়ার ইনফিনিটিভ, তো ভুল হবে? না বলতে পারো, কোনো সমস্যা নাই, ভুল হবে কেন? ঠিক আছে, আর কে ভুল ধরবে তোমার, কে ভুল ধরবে বলো? ওকে ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া কেউ ভুল ধরবে না, কেউ তোমার ভুল ধরবে। ভাইয়া এই যে হ্যাঁ, বলো। পজিটিভ ভার্বে তো এই যে হেল্প আর গেটের পরে সাধারণত টু বসতো নাকি? শুনো তুমি প্লিজ মেয়ে জটিল করো না এত বেশি কাহিনী। হ্যাঁ, তোমাকে আমি একটা কথা বলেছি, তুমি যে সিম্পলি মনে রাখো বেয়ার ইনফিনিটিভ মানে বেস্ট ফর্ম, দ্যাটস ইট। এন্ড তুমি যদি পজিটিভ ভাবে তুমি যদি আমাকে মনে করো এটা যদি পুল করো, তাহলে আমার কিছু করার নেই। এখানে পজিটিভ ভাবে আমি এক্সাম্পলটা দিয়েছি, ঠিক আছে? ওকে। আর গেটের ক্ষেত্রে কি বলতে সেটা আমিও জানি আর কি, ঠিক আছে? ওটা আলাদা রুলস আছে। আমি জাস্ট বলতে যেটা চাচ্ছি, যেটা পজিটিভ ভার্বের যেরকম এক্সাম্পল আমরা ইউজ করতাম, যেরকম ভার্বের বেস্ট ফর্ম দিতাম, আমি সেটার কথা বলেছি। বাট আমি তো এটা ধরো কিন্তু এরকম বলিনি যে মনে করো যে
সবগুলোতে তোমার মনে করি ইনফিনিটি হবে। আর তুমি প্লিজ জিনিসটাকে কমপ্লেক্স করো না, একটা রিকোয়েস্ট আমার তোমাকে। যে সিম্পলি কি বললাম দেখো, বেয়ার ইনফিনিটি মানে বেস্ট ফ্রম, দ্যাটস ইট, কথা শেষ। এখানে আর কোনো কথা দরকারই নাই, কাহিনী ভাই- শেষ। ভাই এটাই তো, এটা তো বলতেই পারি যে বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ, তো শুধু বেয়ার কনফিউজ করতেছে। এটা তো তুমি তো, এটা তোমার জ্ঞান এটা খুলাচ্ছে না। আমি তো তোমাকে তো বারবারই বললাম যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন টু এর পরে ভার্বের যেরকম কোনো এস বাই এস হয় না, ওই হ্যাঁ ভাই। জন্য এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। তোমার কথা হচ্ছে তাহলে ইনফিনিটিভ কেন বলবো? তাহলে আমি কি বলবো? শুধু বলবো বেয়ার, বেয়ার মানে কি না খালি ভাইয়া, উলঙ্গ বোঝায়? ওইটা এটা বলি কি না বলো? ভাই, আমি ওইটা তাহলে বলি না, আমি বলছি বেয়ার যাবে। কেন বলবো, ইনফিনিটিভ মানে তো 2 প্লাস ভি ওয়ানই, আবার বেয়ার ইনফিনিটিভ মানে ও 2 একটা প্লাস কথা ভি বলি ওয়ান। ভাই, আমি একটা কথা হ্যাঁ, বলি। বলো বেয়ার বলো। কেন বলবো হ্যাঁ শুধু? ভাই, এটা মানে মাথা বেয়ার ইনফিনিটি, বলো। এটা আমরা বুঝলেই তো হইলো, তাই না ভাইয়া? তো এটা নিয়ে প্যারা নিয়ে কিছু আছে যে বেয়ার ইনফিনিটি, বেয়ার ইনফিনিটি, বেয়ার হলে তো ট্রু হবে না। সেটাই তো মানে। এক্স্যাক্টলি বেয়ার ইনফিনিটি কোনো টু হয় না, ঠিক আছে? বেয়ার ইনফিনিটি মানে হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম হয়। বেস্ট ফর্ম ভাইয়া কখনো টু হয়? কখনো হয় না। না বলো। হ্যাঁ ভাইয়া, তখন ভাই আমি একটু হয় না, এটা আমি শুনতেই পাইনি, এর জন্য হয়তো বারবার কোশ্চেনটা আসতেছিল, সরি ভাইয়া। না না, কি বল, পাগল লেগেছিল? সরি কেন বলছে? মাথা খারাপ, যাও মিয়া যাও। ওকে আচ্ছা ভাইয়া, সরি যাও। আচ্ছা দেখো, কি এটা বললো না, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে দেখো, এটা কোনো থ্যাংক ইউ ব্যাপার না, ভাইয়া। ঠিক আছে? তবে আমার কেন যদি মনে হয় কি জানো, সবসময় ইংলিশে একটু সহজ টার্ম ইউজ করা উচিত। হ্যাঁ, হ্যাঁ বলবে কি? ভাইয়া, বলবে ওকে ভার্বের বেস্ট ফর্ম হবে, কাহিনী শেষ ভাই, এক কথায় কাহিনী শেষ, ভার্বের বেস্ট ফর্ম হবে, শেষ কথা, শেষ। কোনো দরকার নেই আমার। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, তোমার ফ্রেন্ডকেও থ্যাংক ইউ দিও, ঠিক আছে? দেখো এরপরে মনে করো যেটা বলছি, সেটা মনে করো বলছি যে ইউজ অফ পার্টিসিপল মনে করো আর কি, ঠিক আছে? তো পার্টিসিপল তো আমরা তো জানি যেটা, সেটা হচ্ছে যে পার্টিসিপল কিন্তু প্রধানত দুই প্রকারের হয়। একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে মনে করো যে প্রেজেন্ট পার্টিসিপল, আর যেটা আছে যেটা, সেটা হচ্ছে তোমার মনে করো যে পাস্ট পার্টিসিপল আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা, একটা জিনিস আমাকে যেটা মাথায় যেটা রাখা লাগবে, যেটা সেটা হচ্ছে আমাকে বোর্ডে একটা জিনিস একটু খালি লিখে নাও, ঠিক আছে? একটু ছোট্ট একটা কথা, খালি দুইটা জিনিস লিখবা আর কি, ঠিক আছে? লেখো লেখো, যেটা সেটা হচ্ছে যে লেখো যে ডুয়ার হলে প্রেজেন্ট পার্টিসিপল হবে, রিসিভার হলে পাস্ট পার্টিসিপল হবে। এরপরে লিখবা যে কোন ইমোশন এমনি এমনি তৈরি হয় না। যে বিষয়গুলো ইমোশন তৈরি করে, সেগুলো ডুয়ার।
ওকে ছেলেরা, তাহলে দেখো আমরা যেটা বললাম সেটা হচ্ছে দুইটা রুলস আর কি এখানে আমরা বলেছি। একটা রুলস সেটা হচ্ছে যে ডুয়ার যদি হয়, ডুয়ার মানে তো আমরা জানি যে কাজটা নিজে করে, আর রিসিভার হচ্ছে কি যে নিজের কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়। ডুয়ার হচ্ছে কি যে নিজের কাজটা নিজে করে, রিসিভার কি যে নিজের কাজটা নিজে করতে পারে না, এটাকে বলে রিসিভার। সো ডুয়ার হলে আমরা বেসিক্যালি ইউজ করবো কি, দেখো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আমরা জানি ভার্ব প্লাস আইএনজি। আর রিসিভার হলে আমরা ইউজ করবো কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা সবাই মোটামুটি জানি। এখন এই ক্ষেত্রে এই প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের এখানে একটা প্রবলেম হবে, যেটা আমরা আগে লিখে ফেলেছি। কি লিখেছি দেখো, যে কোনো ইমোশন কিন্তু এমনি এমনি তৈরি হয় না। কোনো ইমোশন এমনি এমনি তৈরি হয় না। যে বিষয়গুলো ইমোশন তৈরি করে সেগুলো হচ্ছে ডুয়ার, আর আমরা তাতে কি করি, রিয়াক্ট করি, আর তাই আমরা হচ্ছে রিসিভার। ঠিক আছে, যেরকম এক্সাইটেড স্টুডেন্টস, তোমাকে এখানে বুঝতে হবে কি, দেখো যেখানে স্টুডেন্টস হচ্ছে কিন্তু একটা কিন্তু রিসিভার। কেন তুমি খেয়াল করে দেখো, একটা স্টুডেন্ট কিন্তু এমনি এমনি কিন্তু তোমার কিন্তু মনে করো এক্সাইট হবে না। দেখা যাবে তুমি হয়তো তাকে কোনো কিছু বলেছো বা কোনো কিছু দেখিয়েছো বা তুমি কোনো কিছু শুনিয়েছো, এই জন্য সে এক্সাইটমেন্ট ফিল করছে। তার মানে কি, যে বিষয়গুলো এক্সাইটমেন্ট তৈরি করেছে সেগুলো হচ্ছে ডুয়ার, আর স্টুডেন্টটা কি করছে, রিয়াক্ট করছে। স্টুডেন্টটা কি হচ্ছে, এক্সাইটেড হচ্ছে কিন্তু, তার মানে কি স্টুডেন্টটা হচ্ছে তোমার রিসিভার। ওকে, তো সবসময় আমি কি দিব, এক্সাইটেড দিব। কিন্তু কখনো আমি বলবো না যে এক্সাইটিং স্টুডেন্টস, এটা কিন্তু বলতে পারবো না। কি বলতে হবে, এক্সাইটেড স্টুডেন্টস, কারণ কি পাস্ট পার্টিসিপল বলতে হবে। ওকে, সো এই জিনিসটা একটু তাহলে মনে রাখবা যে ডুয়ার হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর রিসিভার হলে কি তোমার হচ্ছে মনে করো পাস্ট পার্টিসিপল। ডুয়ার হলে প্রেজেন্ট পার্টিসিপল, আর রিসিভার হলে কি হবে, পাস্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করে যেটা দেখো, যে আমরা এখানে যেটা সলভ যেটা করলাম আর কি, তোমার স্টুডেন্টের যে প্রশ্নটা আর কি এখানে আমরা সলভ করলাম, সেখানে তুমি খেয়াল করে দেখো যে এক্সাইটেড স্টুডেন্ট হলো। ঠিক আছে, এখানে কিন্তু তুমি কিন্তু বললা না যে এক্সাইটিং, এখানে কিন্তু বললা না যেটা, সেটা হচ্ছে যে এক্সাইটিং স্টুডেন্ট, সেটা কিন্তু বলোনি। এক্সাইটিং স্টুডেন্টস তুমি কিন্তু বলোনি। কেন বলোনি, কারণ স্টুডেন্টস যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু রিসিভার। রিসিভার যেহেতু, ওই জন্য এখানে এক্সাইটিং হবে না, কি হয়ে যাবে, এক্সাইটেড হয়ে যাবে কিন্তু। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু খেয়াল কিন্তু করতে হবে আর কি। ওকে, তাহলে বুঝতে পারবা যে ইমোশন এমনি এমনি ক্রিয়েট হয় না, যেগুলো ক্রিয়েট করে সেগুলো ডুয়ার, আমরা রিঅ্যাক্ট করি, সো আমরা হচ্ছে কি রিসিভার। তো এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে কিছু এক্সাম্পল আছে, একটু দেখে নিই। প্রথম যে এক্সাম্পল এখানে যেটা বলেছে সেটা হচ্ছে কি, দেখো নিচের দিক থেকে 1 নাম্বার গুলো একটু দাগ দিয়ে ফেলো, করে ফেলি আমরা।
প্রথমটা বলছে কি দেখো দ্য ব্রোকেন ডিশেস অথবা ব্রেকিং ডিশেস। তাহলে আমাকে বলো একটা ডিশ কেমনি নিজে ভাঙতে পারে নাকি ভাঙা হয়? ভাঙ্গা হয় ভাইয়া। তার মানে রিসিভার হলে কি হয় বলতো? রিসিভার হলে কি দেখো স্ট্রাকচারে দেখো রিসিভার হলে কি হয় বলতো? পাস্ট পার্টিসিপল ভেরি গুড, এই তো পাচ্ছ। ওকে, তার মানে এখানে অ্যানসারে কি হয়ে যাচ্ছে আমাদের? পাস্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। কিন্তু পরেরটা কি বলছে দেখো, compassionate friends try to console the dash children। আমাকে বলো তো কান্নাকাটির কাজটা কে করছে? কে করছে? চিলড্রেনরা। চিলড্রেন নিজে Children রা করছে। কিন্তু তুমি দেখবা যে কিছু বাচ্চা কিন্তু আসছে মনে করো, ঠিক আছে, মনে করো এত আদর দিবা, এত ভদ্র করে রাখবা, তুমি টাচই করবে না, আগে প্যাঁ করে কেঁদে উঠবে কিন্তু মনে করো। তাই দেখি কান্নার কাজটা সে কিন্তু নিজে কিন্তু চিলড্রেন করছে, এমন না যে আমি পাশ থেকে চিল্লাচ্ছি তুমি চিল্লাইতেছো, এমন না। তো কান্নার কাজটা যেহেতু চিলড্রেন নিজে যেহেতু করে, তো সে হচ্ছে ডুয়ার। ডুয়ার হলে কি হয়ে যায়? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হলে হয়ে যাবে কোনটা? ভার্ব প্লাস আইএনজি। তাহলে হয়ে যাবে কোনটা? ক্রাইং চিলড্রেন হয়ে যাবে কিন্তু। ভাইয়া একটা প্রশ্ন আছে, হ্যাঁ সরি কি বললা? একটা প্রশ্ন ছিল। একবার বলো। হ্যাঁ বলো, প্রশ্ন যে ভাইয়া crying, হ্যাঁ বলো। মানে ওরা তো কিছু করা করছে, মানে ওদের কিছু করা হয়েছে বলেই তো ওরা মানে কান্না করতেছে, তাহলে এটা মানে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে না? ডুয়ার হয়ে যাবে না? হয়ে যাবে? এক্স্যাক্টলি গ্যালাক্সি J4 প্লাস। এই জন্য তোমার আমার প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কান্নার কাজটা কে করছে, এটা তুমি অ্যান্সার অবশ্যই দিয়ে তুমি যাবা। বলো কে করছে অ্যান্সার? চিলড্রেন। তাহলে ডুয়ার শেষ, তুমি তার পাল্লা না আমার সাথে, ঠিক আছে? তোমার কাছে সিম্পলি একটা খালি লজিক দিলাম যে কান্নার কাজটা কে করতেছে, তুমি বলা কি চিলড্রেন, কাইন তামাম, এখানেই শেষ, আর কোনো উত্তর নাই। বুঝতে পেরেছো? ডুয়ার মানে কি? কাজটা যে নিজে করে, যেহেতু কান্নার কাজটা যেহেতু সে যেহেতু করছে তো সে ডুয়ার। ওকে, আর তোমাকে কিন্তু এর আগের দিন কিন্তু আমি বলেছিলাম J4 তুমি লিখবা না, তুমি তাও তুমি কিন্তু খুব কিন্তু দুষ্টু আছো কিন্তু। ভাইয়া আমি না পারি না, মানে এটা ঠিকঠাক করতে আরে পারি না। শুনো, আমি তোমাকে বলি, শুনো, তুমি যখন ঢুকতে যখন যাবা জুমে, তখনই তো ওখানে ঢুকে যে তুমি কোন নাম নিয়ে যাবা, তুমি অনেক ইডিট করে তুমি লিখবা, তুমি খুব অলস টাইপের, প্রথমত খুব দুষ্টু মনে করো, তুমি তোমার জায়গাটা কিন্তু বজায় রেখেছো কিন্তু। ভাইয়া পারি না ভাই, আমি ঠিক আছে, আমি নেক্সট ঠিক আছে, এর পরের দিন তুমি দেখো তুমি আইসো খালি, ঠিক আছে? ঝামেলা হবে কিন্তু, আমি বলে তোমাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দেবো, ঠিক আছে? না কারণ এটা ভাই। করা যাবে না। তুমি কেন J4 কেন রাখবা কেন? আশ্চর্য, এটা ক্রাইম, এটা ঠিক আছে? যাই হোক, এটা ঠিক না তোমার বান্ধবীদের কাছ থেকে। পরে দেখো কি বলছে যে দ্য ড্যাশ টেনিস ম্যাচ। তারপরে দেখো ড্যাশ টেনিস ম্যাচ, তারপরে দেখো এটা টেনিস ম্যাচ নিজে কিন্তু ইন্টারেস্টিং কিন্তু হয়, এবং সেটা দেখে আমরা কিন্তু ইন্টারেস্টেড হই কিন্তু। তার মানে টেনিস ম্যাচটা কি হয়? নিজে ইন্টারেস্টিং হয়। তাহলে কি বলবো? দ্য ইন্টারেস্টিং টেনিস ম্যাচ। একটা টেনিস ম্যাচ নিজে ইন্টারেস্টিং হয়, সেটা দেখে আমরা কেউ ইন্টারেস্টেড হই কিন্তু। বলছে কি দেখো দ্য এক্সাইটিং প্যাসেঞ্জার। ওই যে আমি বললাম একটা ইমোশন কখনো এমনি এমনি হবে না, প্যাসেঞ্জাররা এমনি এমনি এক্সাইট হয়নি, যে জিনিসটা এক্সাইটমেন্ট করেছে সেটা হচ্ছে ডুয়ার, আর প্যাসেঞ্জার কি করছে? রিয়্যাক্ট করছে। কি করছে? রিয়্যাক্ট করছে। তার মানে কি রিয়্যাক্ট করলে কি হয়ে যায়? রিসিভার হয়ে যায়। রিসিভার হলে কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল। তাহলে বলবা কি? এক্সাইটেড প্যাসেঞ্জার কিন্তু, ঠিক আছে? যে বিষয়টা এক্সাইটমেন্ট ক্রিয়েট করলো সেই হচ্ছে ডুয়ার, আর প্যাসেঞ্জার হচ্ছে রিয়্যাক্ট করছে, সো তারা হচ্ছে রিসিভার। বলছে কি দেখো দ্য স্মাইলিং অবলিক স্মাইলড মোনালিসা। তুমি আমাকে বলো তো যে হাসি দেওয়ার কাজটা কে করেছিল? বলো তো কে ছিল? নিজে এসেছিল কিন্তু মোনালিসা কিন্তু আর কি, ঠিক আছে? তার মানে কি ডুয়ার হলে কি যাবে? এক্সিকিউটিভ। ভেরি গুড, এই তো পাচ্ছো। প্রেজেন্ট পার্টিসিপল প্রথমেই পারা তো খুব কঠিন, তারপরে পাচ্ছো আলহামদুলিল্লাহ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কোনটা? স্মাইলিং মোনালিসা। পরেরটা বলছে কি দেখো দ্য উইন্ড মেড সাচ ফ্রাইটেনিং নয়েজ the children ran into the parents room। বলছে কি দেখো যে এতই একটা ভয়ঙ্কর, ফ্রাইটেনিং মানে কি? ভীত করবে, এমনই ভয় একটা নয়েজ তৈরি করলো, নিজে ভীতকর। নয়েজটা কিন্তু নিজেই কিন্তু হয় ভীতকর, এবং সেটা দেখে আমরা হই ফ্রাইটেন্ডেড। অর্থাৎ একটা নয়েজ নিজেই হয় ভীতকর, এবং সেটা শুনে আমরা কিন্তু হই ভীত হই কিন্তু। তুমি নয়েজকে কখনো কিন্তু ভয় পাওয়াতে পারবা না, জীবনে পারবা? যাও তুমি শব্দকে ভয় দেখিয়ে আসো। না ভাইয়া, যাও, পারবা? না ভাই, পারো না। শব্দ নিজেই হয় ভয়ঙ্কর, আর এটা দেখে আমরা হই ভীত। তার মানে কি? এটা ফ্রাইটেনিং নয়েজ। কি বলতে হবে? ফ্রাইটেনিং নয়েজ। কারণ কি? নয়েজটা নিজেই হয় ফ্রাইটেনিং হয়, ভয়ঙ্কর কিন্তু হয়। ওকে, আর তুমি যদি বলো ভাই কিভাবে, আমি বলবো যাও শব্দকে ভয় দেখে এসো তো। ঠিক আছে? তুমি যে পারবা ভয় দেখাতে? পারবা না মনে করো, এই হচ্ছে বিষয়। কিন্তু পার্ট দেখো কি বলছে, দ্য ফ্রাইটেনিং অফ ফ্রাইটেন্ডেড হোস্টেজেস। মানে কি? ভীত সন্ত্রস্ত যে হোস্টেজ গুলো ছিল, জিম্মি ছিল ওরা, তো হোস্টেজটা তো এমনি এমনি ভীত হয়নি, যে জিনিসটা তাদেরকে ভীত করেছে সেটা হচ্ছে ডুয়ার। আর তারা কি হচ্ছে? রিয়্যাক্ট করছে, তারা ভয় পেয়ে গেছে কিন্তু। তার মানে কি? তারা রিয়্যাক্ট করছে, রিয়্যাক্ট করলে তখন কি হয়ে যায়? পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সেখানে হয়ে যাবে কোনটা? দ্য ফ্রাইটেন্ডেড হোস্টেজেস কিন্তু, ঠিক আছে? আর কি বলছে দেখো, আর কি বলছে দেখো, আওয়ার রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্টেড দ্য ড্যাশ প্ল্যানটা তুমি খেয়াল করে দেখো, একা একা কি অ্যাপ্রুভ হতে পারে নাকি অ্যাপ্রুভ করা হয়? অ্যাপ্রুভ করা হয়।
আমি কি রিসিভার, রিসিভার হলে কি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, তাহলে হয়ে যাবে কোনটা অ্যাপ্রুভড প্ল্যান। কি বলতে হবে এখানে আওয়ার রিপ্রেজেন্টেটিভ প্রেজেন্টেড দ্য অ্যাপ্রুভড প্ল্যান টু দ্য পাবলিক মনে করো, ঠিক আছে। দেখি না কি বলতো, we were going to see the movie at the center theater but our friends told us that it was a bored movie, নাকি বলি বোরিং মুভি, কোনটা বলবো বলতো বোরিং মুভি, কিন্তু বলবো কোনটা বলবো বোরিং মুভি, কারণ এটা মুভি নিজেই কিন্তু হয় কি বোরিং হয়, কিন্তু এমন না যে তুমি আমি মুভির মধ্যে যে নাচ গান করেছি বলে বোরিং হয়ে গেছে এমন টাইপের, এটা মুভি নিজেই হয় বোরিং, এবং সে কারণে আমরা কি হয়ে যাই বোর্ড হয়ে যাই কিন্তু আর কি, ঠিক আছে। হয়ে যাবে কোনটা ইট ওয়াজ এ বোরিং মুভি। শুজ 10 নম্বরে এটাকে ক্লিন হতে পারে না, রিসিভার, রিসিভার হলে কি হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, তার মানে কি বলবো এখানে দ্য ক্লিনড শুজ, কি বলতে হবে দ্য ক্লিনড শুজ। পরেরটা বলছি কি দেখো উই কুডন্ট ওপেন দ্য ডোর, ডোরটা কখন একা লক হয় না, লক করা হয়েছিল, সেকেন্ড হয়ে যাবে কোনটা লকড ডোর, ঠিক আছে। এই মনে করে ছেলেরা মনে করে বিষয়, তো এই ইমোশনের বিষয়গুলো একটু খালি আলাদা করে পড়ে রাখবে, যে ফ্রাইটেনিং হোস্টেঞ্জেস, ঠিক আছে। তারপরে তোমার মনে করো যে হচ্ছে এই যে এখানে তুমি পাবা দ্য এক্সাইটেড স্টুডেন্টস, ঠিক আছে। এই কয়েকটা জায়গা মনে করে একটু মনে করে দেখে রাখবা আর কি, তাহলে বুঝতে পারবা যে ইমোশন এমনি এমনি ক্রিয়েট হয় না, যেগুলো ক্রিয়েট করে সেগুলো ডুয়ার, আমরা রিয়াক্ট করি, দ্যাটস আমরা হচ্ছে রিসিভার মনে করো। আর আমার একটা এখানে প্রশ্ন আছে, তোমরা যারা আম জনতা যারা আছো, মানে বাকি যে মনে করো 60 জন আছো, তোমরা কি বুঝতে পেরেছো কি বলেছি? কারণ কথা তো বলছে 4 জন, বাকি 60 জন তোমরা কি বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া হ্যাঁ, মনে করো 1 সেকেন্ডের জন্য আনমিউট করে আবার মিউট করে দিবা, আমি খুব তাহলে অস্তিত্ব বুঝতে পারবো তোমাদের, ঠিক আছে। বলাও লাগবে না কিছু মনে করো, ওকে ঠিক আছে, কাহিনী শেষ মনে করো। থ্যাংক ইউ ওকে। দেখো এখন তবে সত্যি বলতে গেলে আমার খুব ক্ষুধা লেগেছে, কিন্তু সত্যি বলছি অনেক ক্ষুধা লেগেছে প্রচন্ড, অনেক ক্ষুধা লেগেছে, তারপরেও আসলে ইয়া করতে পারছি না। দেখো শুনো, এখানে আমি একটু লিখে দিই কয়েকটা জিনিস, তোমাকে একটু লিখে দিই, তুমি একটু লিখে নাও আর কি, ঠিক আছে। ভার্ব প্লাস আইএনজি, বিং প্লাস ভি3, এগুলো যে ব্যবহারগুলো আমি একটু লিখে দিই তোমাকে পড়ে, তুমি একটু লিখে নাও, মিউট করে রাখো, তাহলে হবে। তোমার একটু দ্রুত লিখতে হবে কিন্তু এবার, কিন্তু ওরকম টাইম পাবা না। টাইটেল কি দেবো? বলো কি বললা? টাইটেল কি দেবো মানে লেখার আগে এগুলো? টাইটেল এই যে এগুলাই মনে করো ভেরিয়াস ফর্মস অফ জেরান্ড, এটাই টাইটেল। মানে আচ্ছা, এখানে যে ভার্বগুলো আছে না তর্জমা করে দিব, মানে ভার্বগুলো 4টা আছে না, 4টা ভার্ব কখন ব্যবহার হবে একটু তর্জমা করে দিব, তাহলে বুঝতে পারবা আর কি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ওয়েলকাম। হ্যাঁ, তার একটা মার্কার কোথায় রেখে দিয়েছি আমি ঘরের মধ্যে, জানি না তো, জানি না। দেখো এটা দিয়ে লিখি, প্রথমটা যেটা ছিল সেটা ছিল ভার্ব প্লাস আইএনজি, তাই না? আচ্ছা ওকে, তাহলে লেখো যে ভার্ব প্লাস আইএনজি। এবারে শুনো, তুমি যেটা করবা সেটা তো তোমার তুলা লাগবে না খাতাতে, তুমি শীটের পাশে অ্যারো চিহ্ন দিবা, যেরকম মনে করো ভার্ব প্লাস আইএনজি আছে না, এর পাশে অ্যারো চিহ্ন দিবে, অ্যারো চিহ্ন দিয়ে এক পাশ করে লিখবা, খাতায় কোনো লেখার কোনো দরকার নেই, শীটের মধ্যে লিখতে পারবে অ্যারো চিহ্ন দিয়ে। বাট আমি এখানে লিখে দিচ্ছি যেরকম আছে, দেখো ভার্ব প্লাস আইএনজি আছে মনে করো, ঠিক আছে। এই ভার্ব প্লাস আইএনজি যদি থাকে তখন তুমি কি লিখবা যে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়, অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয়। ওকে, শেষ। এরপর আছে যেটা সেটা হচ্ছে বিং প্লাস ভি3, এটা ছিল 2 নম্বরে ছিল বিং প্লাস ভি3 না? হ্যাঁ ঠিক আছে, বিং প্লাস ভি3, এটা দিবা যে প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হয়। এরপর যেটা দিবা সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, এটা লিখবে যে অ্যাক্টিভ ভয়েসে দুটি কাজের মধ্যে যেটি পূর্বে ঘটবে। তারপর লিখবা হ্যাভিং বিন প্লাস ভি3, লাস্টে যেটা আর কি একই জিনিস খালি লিখবা কি প্যাসিভ ভয়েসে, একই জিনিস খালি হয়ে যাবে কি প্যাসিভে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে দুটি কাজের মধ্যে যেটি পূর্বে ঘটবে। লিখে দাও।
তাহলে আমি বেসিক্যালি যেটা বললাম সেটা হচ্ছে যে তোমার মনে করো ভার্ব প্লাস আইএনজি বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসে তোমার মনে করো ব্যবহৃত হবে ভার্ব প্লাস আইএনজি। যেরকম মনে করো তুমি বলতে পারো দেখো আই এনজয় রিডিং বুক, এটা অ্যাক্টিভ ভয়েস, তুমি বইটা এনজয় করছো, তুমি বইটা পড়তেছো। তোমাকে একটু পরে সলভ করে দিচ্ছি, এমনি খালি শুনতে থাকো। বিং প্লাস বি থ্রি যখনই থাকবে তখনই তোমাকে বুঝে নিতে হবে এটা প্যাসিভ ভয়েস। সো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর অ্যাক্টিভ ভয়েসে যখন দুটি কাজের মধ্যে যেটা পূর্বে ঘটবে বুঝাবে সেটা হবে কি হ্যাভিং প্লাস বি থ্রি। আর যখন দেখবে যে প্যাসিভ ভয়েসে দুটি কাজের মধ্যে যেটি পূর্বে ঘটবে তখন হয়ে যাবে কোনটা হ্যাভিং বিন প্লাস বি থ্রি। অর্থাৎ প্যাসিভ হওয়ার কারণে হ্যাভিং এর পরে একটা এক্সট্রা জিনিস অ্যাড হচ্ছে, সেটা কি বিং অ্যাডটা হচ্ছে, ঠিক আছে? এটাই মনে করো আসলে পার্থক্য আর কি 3 আর 4 এর মধ্যে, এছাড়া কোনো পার্থক্য নাই কিন্তু। তাহলে আমরা এখন যেটা করি একটু মনে করো একটু দেখে নিই এটা এক্সাম্পল গুলা, তাহলে একটু বুঝতে পারবো। একটু অ্যান্সার করে দিচ্ছি। প্রথমে কি বলে দেখো হি এনজয়স রিড শর্ট স্টোরিজ। তুমি একটু পরে জানতে পারবা যে এনজয় হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা পরে সবসময় রিডিং হয়, যেটা পরে সবসময় কি হয় রিডিং হয়। তাহলে এটা তাহলে এখন কি হবে অ্যান্সারটা, এখানে অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হি এনজয় রিডিং শর্ট স্টোরিজ। কেন রিডিং হবে? কারণ দেখো এটা অ্যাক্টিভ ভয়েস আছে, পড়ার কাজটা কে করছে? সেই করছে। আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসে ন্যাচারালি তোমার কোন ভার্ব হয়ে যায়? জেরান্ড হয়ে যায়। সো এখানে হয়ে যাবে কোনটা? হি এনজয়স রিডিং শর্ট স্টোরিজ। এরকম বলছে ডু ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, তখন এখানে কামটা কি হয়ে যাবে? কামিং উইথ মি। কারণ তুমি একটু আগে এমনিও পড়েছিলা যেটা সেটা হচ্ছে যে কাম মাইন্ড থাকলে কি হয়ে যাবে? ভার্ব প্লাস আইএনজি হয়ে যেটা তুমি পড়েছিলা। সো ওটার হিসাবে তুমি এখানে হয়ে যাবে কোনটা? ডু ইউ মাইন্ড কামিং উইথ মি হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? বলতে পারো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কারণ এগুলো তুমি একটু পরে শিখবা যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো পরে জেরান্ড হয়, এগুলো মুখস্থ করতে হবে। যেরকম এনজয়ের পরে সবসময় কিন্তু জেরান্ড হয়, মাইন্ডের পরে সবসময় কিন্তু জেরান্ড হয়। এরকম কিছু ওয়ার্ড তুমি একটু পরে পাবা, দেখবা বক্স আছে দুইটা বড় বড়, তো ওগুলো আর কি। এখন আসলে 2 নম্বরে কি বললাম দেখো, আমরা বললাম প্যাসিভ ভয়েসে কি হয়? বিং প্লাস ভি থ্রি। কিরকম টাইপের প্যাসিভ ভয়েস দেখো কি বলছে? আই ডিটেস্ট। ডিটেস্ট মানে কি? লো। আমরা কিন্তু জানি ডিটেস্টের সিনোনিম বলো তো মেয়েরা, কয়েকটা 4-5টা বলো তো, কি কি পড়েছিলাম? ডিটেস্ট বলো। ভাই আমরা বলবো disdain, হ্যাঁ বলো ডিসডেন, তারপর বলো কি বলো? condemn, হ্যাঁ condemn, scorn, হ্যাঁ, তারপর স্কর্ন, ভেরি গুড, স্কর্ন ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ছেলেরা মেয়ের হইতে একই কথা বললে, হ্যাঁ ডিটেস্ট, ডিসডেন, ডিসডেন, ডেসপাইস, ডিসপায়ার, ভেরি গুড, ভেরি গুড। এই তো ছেলেটা ট্যালেন্টেড আছে, ঠিক আছে? ভেরি গুড আর কি, ঠিক আছে? তো এগুলো মনে করো। তার মানে কি বলতে দেখো ডিটেস্ট মানে কি? আমি ঘৃণা করি, আমি অপছন্দ করি। মিমিক মানে কি? মিমিক্রি করা মানে কি? ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, ঠিক আছে? বলছে আই ডিটেস্ট মিমিক বাই মাই ফ্রেন্ডস। তার মানে কি? আমি অপছন্দ করি আমার ফ্রেন্ডের দেওয়া মিমিক হওয়াটাকে, অর্থাৎ আমি আমার ফ্রেন্ডের দ্বারা ঠাট্টায় পরিণত হওয়াটাকে আমি অপছন্দ করি। তাহলে ঠাট্টাতে পরিণত করছে কে আমাকে? আমি নাকি আমার বন্ধুরা? কারা করছে? বন্ধুরা। আমার বন্ধুরা। আমার বন্ধুরা আমার ঠাট্টা করছে, ঠিক আছে? আমি ঘৃণা করি, আমি কি ঘৃণা করি? আমার বন্ধুদের দ্বারা মিমিক হওয়াটাকে, আমাদের বন্ধুদের দ্বারা মিমিক হওয়াটাকে আমি অপছন্দ করি। তার মানে কি? এটা তো আমি নিজে নিজে মিমিক হচ্ছি না, ওরা মিমিকে পরিণত করছে আমাকে, ঠিক আছে? বিদ্রুপ করছে। তার মানে কি বলবো? আই ডিটেস্ট, কি বলবো এখানে? বিং। কি বলতে হবে এখানে? দেখো এখানে বলতে হবে সেটা হচ্ছে আই ডিটেস্ট বিং, ঠিক আছে? বিং মিমিক, ঠিক আছে? মিমিক বাই মাই ফ্রেন্ডস হয়ে যাবে মনে করো, ঠিক আছে? বাই মাই ফ্রেন্ডস হয়ে যাবে মনে করো আর কি। তাহলে তোমার অ্যান্সার মনে করো হয়ে যাবে আর কি, ঠিক আছে? তাহলে কি বলছে দেখো, ডিসলাইক ইরিটেট হোয়েন ওয়ার্কিং। তার মানে কি? সে অপছন্দ করে এই সময় বিরক্ত হওয়াটাকে। তার মানে কি? বিরক্তকে নিজে নিজেকে করবে নাকি তাকে বিরক্ত করা হয়? তাকে বিরক্ত করা হয়। তার মানে কি? সে অপছন্দ করে যখন কি অন্য কেউ তাকে বিরক্ত করে। তাহলে কি বলতে হবে? হি ডিসলাইকস, সে অপছন্দ করে। কি অপছন্দ করে? কি বলতে হবে? বিং ইরিটেটেড। কি হয়ে যাবে এখানে তাহলে? বিং ইরিটেটেড, অর্থাৎ অন্যের দ্বারা ইরিটেটেড হওয়াটাকে অপছন্দ করে যখন সে কাজ করে, যখন সে কি করে? কাজ করে। তাহলে কি বলতে হবে এখানে? ইরিটেটেড বলতে কিন্তু হবে আর কি। এরপরে বলছে কি দেখার পরে বললো যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের দুটি কাজের মধ্যে যেটা আগে ঘটবে। কি বলছে দেখো, হি ওয়াজ অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে কি? অভিযুক্ত করা। হি ওয়াজ অ্যাকিউজড অফ ডেজার্ট হিজ শিপ, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল শিপ ত্যাগ করার জন্য। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো দুইটা কাজ হয়েছে কিন্তু, একটা হচ্ছে কি দেখো তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, আর একটা কি দেখো শিপ ত্যাগ করেছিল। আগে শিপ ত্যাগ করে তারপরে কি হয়? অভিযোগ আনে। আগে শিপ ত্যাগ করেছিল এবং শিপ ত্যাগ করার কারণে তো পরে অভিযোগ করলো। তাহলে আগে কোনটা ঘটেছিল? আগে ঘটেছিল শিপ ত্যাগ করা, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে হবে? তাহলে এখানে যেটা বলতে হবে যেটা সেটা হচ্ছে তোমার মনে করো হ্যাভিং। কি বলতে হবে এখানে? দেখো যেটা বললাম আর কি, যেটা সেটা হচ্ছে হ্যাভিংটা বলতে হবে, HAVING, হ্যাভিং। তারপর হয়ে যাবে কি এখানে? ডিজার্টেড হয়ে যাবে। কি হয়ে যাবে এখানে? ডিজার্টেড হয়ে যাবে মনে করো। ওকে, তাহলে এখানে বেসিক্যালি দুইটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হি ওয়াজ অ্যাকিউজড অফ হ্যাভিং ডিজার্টেড হিজ শিপ হয়ে যাচ্ছে কিন্তু মনে করো। এবং এখানে কেন হচ্ছে অ্যাক্টিভ ভয়েস? কারণ দেখো
তাকেই অভিযুক্ত করা হয়েছিল এবং সেই শিপটা ত্যাগ করেছিল। এখানে কাজটা সে নিজেই করছে। যেরকম বলছে কি দেখো, আই অ্যাডমিটেড টেক দ্য বুক উইদাউট পারমিশন, তার মানে আমি স্বীকার করেছিলাম যে হ্যাঁ আমি পারমিশন ছাড়া বইটা নিয়েছিলাম। তাহলে কয়টা কাজ? দুইটা কাজ। একটা হচ্ছে কি স্বীকার করা যে আমি বই নিয়েছিলাম, আর একটা কি বইটা চুপচাপ নিয়ে নেওয়া। আগে কি করেছি? আগে বই নিয়ে ফেলছি, পরে আমি স্বীকার করছি। ঠিক আছে, তার মানে কি বলবো এখানে? আমি যেটা বলবো সেটা হচ্ছে আই অ্যাডমিটেড হ্যাভিং টেকেন দা বুক, মনে করো। ঠিক আছে, টেকেন দা বুক এটা বললে তাহলে তোমার মনে করো হয়ে যাবে, মনে করো। পরটা কি বলছে দেখো, পরটা বললো যে প্যাসিভ ভয়েসে দুটার মধ্যে যেটা আগে ঘটবে। যেরকম বলছে কি দেখো, আই রিকল মানে কি মনে করা। আমি এখনো মনে করতে পারি প্রথম আমাকে যখন প্যারিসে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, প্যারিসে কি ছোটবেলায় কি একা যেতে পারি নাকি নিয়ে যাওয়া হয়? নিয়ে যাওয়া হবে। প্যাসিভ কিন্তু, তার মানে এটাই বললাম যে প্যাসিভে দুইটা ঘটনা। একটা ঘটনা কি দেখো, আমি মনে করছি, আর একটা যাওয়ার কথা। সে ছোটবেলায় নিয়ে গেছে প্যারিস আর এখন মনে করতেছি। তার মানে কি এটাই বললাম যে তুমি যখন দেখবা যে প্যাসিভ ভয়েসে দুইটি কাজের মধ্যে যেটা পূর্বে ঘটেছে কোনটা? আমার মনে করো প্যারিসে নিয়ে যাওয়া। এখানে কি বলতে হবে? তাহলে বলতে হবে আই রিকল, কি বলতে হবে? হ্যাভিং। ঠিক আছে, আই রিকল হ্যাভিং বিন। ঠিক আছে, হ্যাভিং বিন এখানে হয়ে যাবে। ঠিক আছে, কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে যেটা হচ্ছে হ্যাভিং বিন ইনটু প্যারিস when I was a child. পরটা বলছি দেখো, দ্য ডয় শোড নো সাইন অফ টাচ, মানে কি বলছে যে ডয়ের যে কেউ যে হাত দিয়েছে এরকম কোনো সাইনই খুঁজে পাওয়া যায়নি। তার মানে কি দেখো দুইটা ঘটনা কিন্তু, একটা হচ্ছে কি কেউ টাচ করেছিল বাট খুঁজে পায়নি, আর একটা কি দেখো খুঁজে পাইনি, মনে করো কারো ফিঙ্গারপ্রিন্ট। দুইটা কাজ, আগে কেউ টাচ করেছিল কিন্তু পরে কিন্তু সেটা আমি খুঁজে পাইনি। তাহলে আগে কি ঘটেছিল? আগে ঘটেছিল টাচ করার কিন্তু কাজটা, ডয়ের যে হাত দিয়েছিল সেই কাজটা কিন্তু আগে ঘটেছিল। তাহলে বলবা কি দেখো, হ্যাভিং বিন। ঠিক আছে, হ্যাভিং বিন কাজটা তখন কি হয়ে যাবে? হয়ে যাবে, কিন্তু হ্যাভিং তখন কি হয়ে যাবে? এখানে টাচড হয়ে যাবে আর কি। ঠিক আছে, অর্থাৎ হ্যাভিং বিন টাচড মনে করো। সো এই জিনিসগুলো খালি মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েস এটা, প্যাসিভ ভয়েস এটা, অ্যাক্টিভে দুটির মধ্যে আগে যেটা, প্যাসিভে দুটির মধ্যে আগে যেটা। এই কনসেপ্টটা দিয়ে, এই সেম কনসেপ্ট নিচে যেটা চারটা যেটা আছে, যেটা তোমার মনে করো ইনফিনিটিভের, এই ইনফিনিটিভের চারটাই তুমি মনে করে ফেলবা সেম টু সেম কনসেপ্ট। এটাও তুমি বলবা যে এটা অ্যাক্টিভে, তুমি বলবা এটা হচ্ছে প্যাসিভে, নিচেটা বলবা যে অ্যাক্টিভে দুটির মধ্যে আগে যেটা, দুটির মধ্যে আগে যেটা। সো সেম কনসেপ্ট এগুলো পড়ে ফেলবা। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট এই শীটটা যেটা হচ্ছে গাইজ, সেটা হচ্ছে এই জায়গাতে দুটো বক্স, এই দুটো বক্স তোমাকে মেমোরাইজ করে রাখতে হবে আর কি। ঠিক আছে, এই দুটো বক্স মেমোরাইজ করে রাখতে হবে, এবং মেমোরাইজ করার উপায় হচ্ছে একটা, যেটা সেটা হচ্ছে যে এই দুটা পেজ তোমাকে মনে করো কি করতে হবে, ফটোকপি করে হোক বা যেটাই হোক করে হোক না কেন, এই দুটা পেজ তোমাকে মনে করো আলাদা করে মনে করো ওই পড়ার টেবিলের সামনে মনে করো ঝুলাই রাখতে হবে কিন্তু। ঠিক আছে, উদাহরণ সহ আর কি, এবং এই উদাহরণগুলো করতে হবে কিন্তু। বলছি কি দেখো, এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো পড়ার সময় কি হয়? জেরান্ড হয়। এদের পড়ার সময় কি হয়? জেরান্ড হয়। এটা কোনো রুলস মেনটেন করে না, এবং এটা বারবার পরীক্ষাতে আসে। আমাদের 2014 সালে যখন পরীক্ষা দিছিলাম তখন এসেছিল কিন্তু। ঠিক আছে, অ্যাপ্রিশিয়েটের পরে আইএনজি হয়, অ্যাভয়েডের পরে আইএনজি হয়, ক্যানট হেল্পের পরে আইএনজি হয়, ক্যানট স্ট্যান্ডের পরে আইএনজি হয়। ক্যানট স্ট্যান্ড কিন্তু একসাথে কিন্তু গাইস। ঠিক আছে, ক্যানট স্ট্যান্ড কিন্তু একসাথে, মনে করো না যে কারেন্ট আলাদা স্ট্যান্ড না, ক্যানট স্ট্যান্ড একসাথে। কমপ্লিটের পরে আইএনজি হয়, ডিলের পরে আইএনজি হয়। যেরকম বলছি কি দেখো, হি কমপ্লিটেড writing the report, he delayed telling her the news, he denies attempting to murder his wife, he briefly discussed buying the সেকেন্ড কার। তার মানে বিষয় যেটা হলো সেটা হচ্ছে কুইট। বিশেষ করে এখানে কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তুমি একটু দেখলে বুঝতে পারবে, যেরকম অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কয়টা জিনিস দেখো। তারপর আমি না এখন এত মনে নাই, বুঝতে ভাই অনেকদিন আগে পড়েছি, বাট আমি যেটা বুঝি যেটা সেটা হচ্ছে মনে করো এই এখান থেকে মনে করো এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। এরপর তোমার মনে করো ডিনাই, কমপ্লিট খুব ইম্পর্টেন্ট মনে করো। ঠিক আছে, এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে মনে করো যে ডিসলাইক আর ডিটেস্ট, এনজয় ভয়ঙ্কর ইম্পর্টেন্ট মনে করো, ফিনিশ খুবই ইম্পর্টেন্ট, আর গিভ আপ এমনি পারা যায়। লাস্টে প্রিপোজিশন আছে মানে কি ভার্ব প্লাস আইএনজি, ওটা নতুন করে পড়ার দরকার নাই। ইনভলভ খুবই ইম্পর্টেন্ট, মাইন্ড খুবই ইম্পর্টেন্ট, মেনশনও বেশ ইম্পর্টেন্ট, পোস্টপোন হচ্ছে ইম্পর্টেন্ট, মাথা নষ্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কুইট দুর্দর্শ ইম্পর্টেন্ট। আই কুইট টু স্মোক নাকি আই কুইট স্মোকিং, কোনটা হবে ছেলেরা? স্মোকিং মনে করো। ঠিক আছে, রেসিস্ট মনে করো, আরো আছে কিন্তু তুমি কিন্তু পরে কিন্তু আমাকে কিন্তু বকাঝকা কিন্তু করো না কিন্তু, আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু একদম বলতে পারছি না যে এই কয়টাই খালি আসবে, কারণ এটা পুরোটাই মুখস্থ রাখতে হবে। বাট এই কয়টা তুমি মনে করো একটু, সরি সাজেস্ট, ওয়েস্ট কেন দেখলাম, সাজেস্টটা বেশি ইম্পর্টেন্ট, ওয়েস্ট লাগবে না তোমার। ঠিক আছে, এই কয়টা মনে করো একটু ভালো করে একটু দেখো। বাট এটা ভাই তোমাকে ঝুলাই রাখতে হবে পড়ার টেবিলের সামনে ওয়ার্ড গুলো, এছাড়া তুমি জীবনও পারবে না। সাবজাংটিভ আর এই দুইটা লিস্ট এখন পেলে জেরান, একটু পরে পাবে ইনফিনিটিভ, এই কয়টা জিনিস ঝুলাই রাখতে হবে আর কি। এবং তোমাকে অবশ্যই অনেকে বলবে কি ছন্দ টন্দ, হ্যাঁ ভাই দেখো এতগুলা ছন্দ, দুইটা আরো আছে, 60টা ওয়ার্ডের ছন্দ তুমি মনে করতে করতে তোমার 2 মিনিট পার হয়ে যাবে, এত টাইম তোমার হাতে নাই। তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে যে এগুলো এক্সাম্পল গুলো বারবার করে পড়তে হবে। যেরকম বারবার করে পড়বা, আই ডিসলাইক বিং অ্যাওয়ে, আই ডিটেস্ট কপিং ফ্রম আদার্স, আই এনজয় প্লেইং টেনিস। তখন তুমি যখন যাবে এনজয়, তখন আমি বলতাম আই এনজয় প্লেইং টেনিস, অটোমেটিক্যালি মুখ থেকে বেরোয় যাবে। সেটা বারবার করে পড়া লাগবে মনে করো।
সেই ওয়ার্ডগুলো পরে সবসময় জেরান্ড হয়ে যায়, এবং এই শীটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু এটাই কিন্তু জিনিস। হ্যাঁ, এখানে চাপাবাজি করে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু জায়গা কিন্তু এই শীটের এটাই কিন্তু, কারণ এটা থেকে প্রশ্ন সব আসে, অন্যগুলা থেকে তোমার আসে বাট দেখাই দিচ্ছে কোনগুলা থেকে আসে। খুব আহামরি ভাইয়া যা আসে ওরকম এমনটা ভাবার কিন্তু আপনার স্কোপ নাই কিন্তু কোনো, ঠিক আছে। যাই হোক, এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে যে এরকম ঠিক একইভাবে আর একটা বক্স আছে, এই বক্সেও কি হয় দেখো, এই বক্সে তোমার মনে করো সবসময় কি হয়, ইনফিনিটিভ হয়ে যায়, মনে করো এই ওয়ার্ডগুলোর পরে তোমার কি হয়েছে, ইনফিনিটিভ হয়ে যায়। এখান থেকে প্রথম বক্সের প্রত্যেকটাই লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাফোর্ড টু, এভাবে দেখো, এই দেখো এটা পড়ার একটা টেকনিক আছে, সেটা দেখো এভাবে পড়বা, মনে করো প্রিপোজিশনটা পড়া হয়েছে, দেখো এভাবে পড়বা, অ্যাফোর্ড টু, এগ্রি টু, অ্যাপিয়ার টু, অ্যারেঞ্জ টু, আস্ক টু, অ্যাটেম্প টু, বেগ টু, কজ টু, চুজ টু, ক্লেম টু, কনসেন্ট টু, কনভিন্স টু, ডেয়ার টু, ডিসাইড, ডিমান্ড টু, ডিজাইড টু। বুঝতে পেরেছো? মানে টু 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 দিয়ে পড়বা মনে করো, তাহলে ইজি হবে কিন্তু। বিশেষ করে তোমার মনে করো খুবই ইম্পর্টেন্ট, মনে করো এখান থেকে মনে করো এই কয়টা, এরপর তোমার মনে করো বেগ, কজ, চুজ, ঠিক আছে, কনসেন্ট, কনভিন্স ভেরি ইম্পর্টেন্ট মনে করো, ঠিক আছে। ক্লেমও দরকার আছে, ডিসাইড তো এমনি পারা যায়, ঠিক আছে, ডিমান্ড মোটামুটি আর কি, ঠিক আছে, ডিজায়ার খুবই ইম্পর্টেন্ট, এন্ড টু হয় ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিটারমাইন টু হয় জানোই, এক্সপেক্ট, ফেল টু খুবই ইম্পর্টেন্ট মনে করো, হেজিটেট টু দুর্ধর্ষ ইম্পর্টেন্ট মনে করো, ওকে, হোপ পড়লে পড়তে পারো, ঠিক আছে, নেগলেক্ট টু ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ম্যানেজ মারাত্মক জিনিস কিন্তু, ঠিক আছে, টু হয়ে যায় কিন্তু, ঠিক আছে, প্রিটেন্ড, ঠিক আছে, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু। সবই তো ইম্পর্টেন্ট বলছে ভাই, এখানে বক্সের সবই তোমাকে পড়তে হবে, এটা আমি জাস্ট হুদাই রিস্ক নিয়ে দাগাই দিচ্ছি, তাই তোমাকে পড়ানো লাগবে, তারপরে দাগ দিয়ে রাখো, ঠিক আছে। ওয়ান টু ইস, ওয়ানটার পরে টু হয়, এটা তো তুমি জানোই ভালো করে, সিমের পরে টু হয়, এটা একটু মনে রাখতে হবে তোমাকে। টেন টু, এটার পরে কিন্তু কি হয়, প্রবণতা বুঝাতে টেন টু হয় কিন্তু, ওকে। রিফিউজ টু হয় কিন্তু, ঠিক আছে, অফারের পরে তো টু হয়, তুমি তো জানোই, তারপর দাগলে দাগাতে পারো, ইনস্ট্রাক্টর পরে হয়, মানে সবগুলো পড়া লেভেল টু হয়, এবং বললাম এটা পড়া টেকনিক হবে এরকম, অ্যাফোর টু, এগ্রি টু, অ্যাপিয়ার টু, অ্যারেঞ্জ টু, আস্ক টু, রিফিউজ টু, ইনস্ট্রাক্টেড টু, আর তারপরে এগুলো পড়বেন মনে করেন, ঠিক আছে। খুব সুন্দর করে দেওয়া হচ্ছে, বাট এটাই মনে করেন এই শীটের নিউক্লিয়াস কিন্তু guys, ঠিক আছে। এবং আপনি বারবার বলছেন যে দুইটা পাঁচটা করে শীটটা মনে করে এই দুইটা পেজ বোর্ডে ঝুলে রাখবা আর কি, ঠিক আছে, তাও লাভ আছে। কিন্তু এটা যদি না যদি করো তাহলে কিন্তু হবে না কিন্তু, ওকে, এটা বই শীটের মধ্যে রাখলে কিন্তু পারবা না। দেখো এখান থেকে কিছু কিছু জিনিস তোমাকে পড়া, এখানে বলছি কি দেখো যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে, এগুলো তুমি পড়বা না, প্রথম বক্স এটা দেখো, এগুলো তোমার দরকার নেই, ঠিক আছে, আমাদের লাগবে এই পরের বক্স এটা লাগবে, ঠিক আছে। বলছে কি দেখো যেটা, সেটা হচ্ছে যে ভার্বস দ্যাট মে বি ফলোড বাই জেরান্ড অর ইনফিনিটিভ, বলছে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো তোমার মনে করো যে জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, ঠিক আছে, ওকে। এখন কিভাবে কিভাবে হইতে পারে দেখো, আমরা একটু জিনিসগুলো দেখলে একটু মনে করো বুঝতে পারবো আর কি, মনে করো, ঠিক আছে। বলছে কি দেখো যে এই যে দেখো, নলেজ, কনসিডার, অ্যাডভাইস, allow, encourage, forbid, permit, recommend, require, সবসময় কি হয়ে যাবে, বলছে কি দেখো যে gerund is usually used after both of them, মানে বলছে কি দেখো যে এই শব্দগুলো পরে সবসময় কি হয়, সবসময় তোমার মনে করো gerund ব্যবহার হয় কিন্তু। পরে কি বলছে দেখো, বাট ইফ দে আর ফলোড বাই অ্যান অবজেক্ট, বলছে কি দেখো ইফ দে আর ফলোড বাই অ্যান অবজেক্ট, মানে কিন্তু যদি এদের পরে যদি অবজেক্ট হয় অথবা তাদের যদি প্যাসিভ প্যাটার্নে থাকে, তাহলে কি হবে দেখো, তাহলে তারা কিন্তু তোমার মনে করো হয়ে যাবে ইনফিনিটিভ, তাহলে তারা তোমার কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে কিন্তু মনে করো। তো এটা তো আমাদের জন্য নতুন কোনো কিছুই না, আমরা তো মনে করো সে ক্লাসের শুরুতেই আমরা পড়ে ফেলছি যে ইনফিনিটিভ হইতে পারে উদ্দেশ্য বোঝালে, অবজেক্টের পরে কোনো ভার্ব হলো অথবা তোমার প্যাসিভে থাকলে, সো এখানে তো আমরা নতুন কোনো কিছু না, আমরা আগেই পড়ে ফেলছি। তো এখানে খালি এই কয়টা খালি ওয়ার্ড খালি মনে রাখবা, তাহলে বুঝতে পারবা। তোমাকে দেখো ইজি ভাবে করে দিচ্ছি একদম বাচ্চাদের মতো করে। দেখো কি করে দেখো তো, হি অ্যাকনলেজড গোয়িং দেয়ার, বলো তো এটা অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভে আছে? অ্যাক্টিভ। ভেরি গুড, ভেরি গুড, কারণ অক্সিলারি নাই, ভেরি গুড, এই তো বুঝে গেছো ছেলে, তুমি পারবা, ঠিক আছে। কারণ আমি জানি যেটা, সেটা হচ্ছে মনে করো যে অক্সিলারি না থাকলে এটা অ্যাক্টিভ, ঠিক আছে। আমি তোমাকে কি বলেছি তুমি খেয়াল করে দেখো, কখন ইনফিনিটিভ হবে, যখন উদ্দেশ্য বুঝাবে, হয় না তো তোমার কি থাকবে, প্যাসিভে থাকবে, না তো যখন অবজেক্টের পরে ভার্ব থাকবে। এখানে তো তিনটা একটাও নেই, তাহলে তুমি কি দিবা, জেরান্ড দিবা, তাহলে তুমি দিবা কি বলতো, গোয়িং দিবা, তুমি কি দিবা, গোয়িং দিবা। উই আর কনসিডারিং, এখানে অনেকে দেখো তো কি বলছে দেখো, উই আর কনসিডারিং এটা বলতে অ্যাক্টিভ আছে নাকি প্যাসিভে আছে? অ্যাক্টিভে আছে, কারণ কি দেখো অ্যাক্টিভে আছে ভাইয়া, অক্সিলারি আছে, আছে নাই কিন্তু, এক্স্যাক্টলি তো দেখে ধরা খেয়ে যাচ্ছ কিন্তু। আমরা এখানে কি দিব, জেরান্ড দিব, আমি কি দিব, জেরান্ড। কি বলছে, ইট ইজ জেনারেলি অ্যাকনলেজড, অক্সিলারি প্লাস বি আছে কি নাই? আছে ভাইয়া, ইনফিনিটিভ হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, টু বি ট্রু, শেষ কিন্তু কাহিনী তোমার। পরেরটা বলছে দেখো, দিস ওয়ার্ড ইজ কনসিডার্ড টু বি, দেখো তো ইজ কনসিডার্ড আছে ভাইয়া, মানে কি ইনফিনিটিভ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি দেখো, টু বি এ গ্রেট অনার। কি বলছে, হি অ্যাডভাইজড মি, অবজেক্টটা কোনটা, মি, অবজেক্টটা কোনটা, মি। আমরা তো বলেইছি যে
অবজেক্টের পরে যদি কোনো ভার্ব হয় তাহলে সেটা কি হয়ে যায়? ইনফিনিটিভ। তাহলে সেটা কি হয়ে যায়? ইনফিনিটিভ। তাহলে কি হয়ে যাবে? টু অ্যাপ্লাই অ্যাডভান্স। এক্স্যাক্টলি। বাট 6 নাম্বারটা খেয়াল করে দেখো তো, হি অ্যাডভাইসড, এখানে কি কোনো অবজেক্ট ছিল? ছিল কি কোনো অবজেক্ট? না ভাইয়া। ভার্ব প্লাস জি আইএনজি। ভাইয়া। সো আমরা ওই তিনটা রুলসই বেসিক্যালি পড়বো। সেটা হচ্ছে কি, উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ, প্যাসিভ হলে ইনফিনিটিভ, আর কি অবজেক্টের পরে কোনো ভার্ব হলে ইনফিনিটিভ। এই কয়টা রুলস দিয়ে আমরা করে ফেলবো। যদি এই তিনটা হয় তাহলে দিব ইনফিনিটিভ, এই তিনটা হলে দিব ইনফিনিটিভ, আর এই তিনটার মধ্যে না পড়লে চোখ বন্ধ করে আমরা দিয়ে দেবো জেরান্ড। কাহিনী বাবা শেষ। ঠিক আছে? কিন্তু এই জিনিসটা খালি দুইটা জায়গা থেকে তুমি খালি হবে না, সেটা হচ্ছে এই দুইটা বক্সে। এটাই ঝামেলা। এই দুইটা বক্স তোমাকে জন্য মুখস্থ করতে হবে, আর কি কমন সেন্স খাটাতে হবে। বুঝতে পেরেছো? এই দুইটা বক্স কিন্তু চলবে না, কিন্তু ওই জন্য একটু মাথায় রাখতে হবে, আর কি। ওকে, মানে এই দুইটা বক্সের মধ্যে আমি তোমাকে ভালো করে বলে দিই, এই দুটা বক্সের মধ্যে যত শব্দ আছে, এই দুটো শব্দের মধ্যে দেখবা, এই দুটো বক্সের মধ্যে যত ওয়ার্ড আছে, এই দুটো বক্সের মধ্যে যত ওয়ার্ড আছে, এই বক্সের ওয়ার্ড গুলো মাঝে মধ্যে জেরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। তো এই জিনিসগুলো তর্জমা করার জন্য আসলে এই আলোচনাগুলো কিন্তু করছে। তুমি দেখেছো যে আছে, কিন্তু সব দেখবা আছে, কিন্তু এই ওয়ার্ডগুলো কিন্তু ওই দুটা বক্সের মধ্যে, এই বক্সের দুটো ওয়ার্ড থেকে যেগুলো যেগুলো নিয়ে ঝামেলা আছে, কিছু কিছু আছে। যেরকম দেখো, বাংলাতে তুমি যখন মনে করো ওই তুমি যখন উপসর্গ যখন পড়তে যাও, তখন তুমি ওখানে পড়েছো না যে আশু বিনি না কি যেন একটা ছিল না, তোমার মনে করো যে অ্যাপ্লাই হয় সংস্কৃত তো উপসর্গ হয়, জি ভাই, বাংলা আশু উপসর্গতেও বিনি। আছে। ঠিক আছে? ওকে, এক্স্যাক্টলি। তো এটাও এরকম টাইপের মনে করো বিষয়টা, এখানে দুটো জিনিসই কমন আছে। সো এগুলোর জন্য আলাদা করে তর্জমা করার জন্য আবার এখানে আবার রুলস বলেছে। ঠিক আছে? বাট এগুলো সব ওইখান থেকেই শব্দ, সব আর কি ওই দুটো লিস্টেরই সব। অ্যাডমিটার রিপোর্ট, কোনো রুলস পড়া লাগবে না, একদম অন্ধের মতো করে পারবা। কি বলছে দেখো, শি অ্যাডমিটেড। মেয়েরা বলো তো, অ্যাক্টিভ নাকি প্যাসিভে? অ্যাক্টিভ ভাইয়া। অ্যাক্টিভ ভাইয়া। ভেরি গুড। তার মানে দেখো কি হয়ে যাবে, জেরান্ড হয়ে যাবে, হ্যাভিং হয়ে গেছে কিন্তু আপনার। কিন্তু দেখো, দ্য নেইবারস রিপোর্ট সিং হিম, তো দেখো অ্যাক্টিভিটি অক্সিলারি কি অ্যাক্টিভ ভাইয়া। অ্যাক্টিভ ভাইয়া। তাহলে কি হবে, ভেরি গুড, তো বুঝে গেছো, সিং হয়ে যাবে মনে করো। বাট পয়েন্ট কি বলছে, অ্যাডমিট ইজ নাও Passive ভাইয়া। প্যাসিভ ভাইয়া। টু হ্যাভ সিন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? টু হ্যাভ Infinitive, হয়ে যাবে কিন্তু। ওটা বলছে দ্য হাউস ওয়াজ রিপোর্টেড, প্যাসিভ ভাইয়া। Passive হবে। টু বি হয়ে যাবে কিন্তু। ফাইনালি করবা। এরপর কি বলছে দেখো, কন্টিনিউ বিগিন, এটাতে একটু ভেজাল আছে, বুঝছো? এটা মনে করো একটু সহজ না, এই জিনিসটা একটু ঝামেলা, এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে ভাই। এখানে বলছে কি দেখো, কন্টিনিউ স্টার্ট বিগিন সিজ, তুমি অর্থটা কিভাবে মনে করতে পারো? আচ্ছা, আগে কেউ বলতো সিজ মানে কি থামিয়ে দেওয়া, সিজ ফায়ার বলি না আমরা। সিজ ফায়ার মানে কি, এই যে দেখো কদিন আগে যে তোমার যে মনে করো আর্মেনিয়া আর তোমার মনে করো যে আজারবাইজানের মধ্যে যে তোমার যে ইয়াটা হলো মনে করো, ঠিক আছে, যুদ্ধটা হলো, তারপর তো সিজ ফায়ার করলো। ঠিক আছে? তো এইটারই কথা বলছে, তো সিজ মানে কি থামিয়ে দেওয়া। So তুমি এই জিনিসটা এবার মনে রাখতে পারো যে কোনো কিছু আমরা বিগিন করে স্টার্ট করলাম, দেন আমরা কিছুদিন কন্টিনিউ করলাম, এরপর কি করলাম, সিজ করে ফেললাম, মানে থামিয়ে দিলাম। এবার মনে রাখতে পারো যে বিগিন করে স্টার্ট করলাম, দেন আমি কি করলাম, কিছুদিন কন্টিনিউ করলাম, এরপর আমি কি করলাম, সিজ করে থামিয়ে দিলাম। ওকে, এবার মনে রাখতে পারো কিন্তু তুমি যদি চাও। যদি সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ওয়ার্ড গুলো আছে, কি বলছে দেখো, বলছে যে either infinitive or gerund may be used after all of them, মানে বলছে যে বিগিন স্টার্ট কন্টিনিউ সিজ, তারপরে তুমি ইনফিনিটিভও দিতে পারো, জেরান্ডও দিতে পারো, কোনো প্রবলেম নাই, দুটোই দিতে পারো। কিন্তু বলছে কি দেখো, বাট ইনফিনিটিভ ইজ মোর ইউজুয়াল, বলছে ইনফিনিটিভ হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট যখন এই বিগিন, স্টার্ট, কন্টিনিউ, সিজ পরে তুমি যখন দেখবা যে আন্ডারস্ট্যান্ড, সি, রিয়েলাইজ, ম্যাটার চলে আসছে, এই চারটা ওয়ার্ড যখনই তোমার চলে আসবে, আন্ডারস্ট্যান্ড, সি, রিয়েলাইজ, ম্যাটার, তখনই সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দিতে হবে, ইনফিনিটিভ তোমাকে দিতে হবে। তুমি এটা কি মনে রাখতে পারো? তুমি মনে রাখতে পারো যে একটা ম্যাটার আমরা কি করি, প্রথমে খুব ভালোভাবে সি করি, মানে খুব ভালোভাবে দেখি, এরপর আমরা সেটাকে বুঝে কি করি, রিয়েলাইজ, যে একটা ম্যাটার কি করি, খুব ভালোভাবে দেখে সেটাকে আমি আন্ডারস্ট্যান্ড করে রিয়েলাইজ করি। কিন্তু আর বললাম বিগিন করে স্টার্ট করলাম, দেন কন্টিনিউ করে সিজ করলাম। সো এই চারটা ওয়ার্ডের পরে যদি এই চারটা ওয়ার্ডের যে একটা ওয়ার্ড আসে, তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ হবে। অর্থাৎ আমাকে খালি চেক করতে হবে যে এই চারটা ওয়ার্ডের পরে এই ওয়ার্ড গুলো আছে কি। যদি এই ওয়ার্ড গুলো থাকে তাহলে হবে ইনফিনিটিভ, আর না থাকলে হবে কি, জেরান্ড। যেরকম বলছে কি দেখো, তবে দুটোই রাইট হবে, জেরান্ড রাইট, ইনফিনিটিভ রাইট। যেরকম বলছে দেখো, আই বিগান ওয়ার্কিং অথবা টু ওয়ার্ক, যেহেতু এখানে যদি দুটোই রাইট, তার মানে এগুলো একটাও পরীক্ষাতে আসবে না। পরীক্ষা তোমার আসবে কোনটা, 3 আর 4, এই 3 আর 4 খালি পড়ে যাবা, কারণ ওগুলো তো তোমার দুটোই রাইট, তুমি না জেনে দেখালো রাইট, অমনিও রাইট, ওটা আসবে না। আসবে কোনটা, 3 আর 4। কি বলছে দেখো, আই স্টার্টেড, স্টার্ট শব্দটা কিন্তু ঠিক আছে, এবং তারপর দেখো আন্ডারস্ট্যান্ড কথাটা কিন্তু আছে, এখানেও ছিল, এখানেও আছে, তাহলে কি হবে,
এখানে ইনফিনিটিভ হয়ে যাবে, তাহলে বলতে হবে কি আই টু আন্ডারস্ট্যান্ড কি যাবে এখানে, আই স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে, অ্যান্সার ইনফিনিটিভ রাইট হয়ে যাবে। বলছে ইট সিজ টু ম্যাটার, দেখো তো সিজ শব্দটা ছিল, আবার কি বলছে ম্যাটার আছে, তার মানে কি হয়ে যাবে এখানে, এখানে ইনফিনিটিভ হয়ে যাবে। সো খালি চোখ বন্ধ করে খালি এই দুটো এক্সাম্পল খালি রিডিং করে যাও, এত রুলস পড়া লাগবে না, রিডিং করে যাও তাহলে হবে। পরীক্ষা হলে যদি কোনোভাবে কোনো বিশ্ববিদ্যালয় আসে দুম করে মেরে দিবা, কাহিনী শেষ মনে করো। ঠিক আছে, ওকে। ইন্টেন্ডের পাশে ছেলেরা লেখো যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্য বুঝাই। লেখে রাখো যে কি বুঝাই, উদ্দেশ্য বুঝায় আর কি। ঠিক আছে, এটা খালি লেখে রাখো, ইন্টেন্ড মানে কি উদ্দেশ্য বুঝায়। আই এম ইন্টেন্ডেড টু ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করতে আগ্রহী বা ইচ্ছা। ঠিক আছে, ইন্টেনশনের বাংলা হচ্ছে কি, তোমার মনে করো যে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু বোঝায় আর কি, ইন্টেনশনাল। বাট সেক্ষেত্রে ইন্টেন্ট বলতে বেসিক্যালি উচ্ছা বোঝাচ্ছে, বাট এখানে তুমি ইচ্ছা না লিখে তুমি লিখবা কি উদ্দেশ্য বোঝাচ্ছে। ওকে, এই উদ্দেশ্য যদি বোঝায় ছেলেরা, তাহলে কি হয়, জেরান্ড হয় নাকি ইনফিনিটিভ হয়? ইনফিনিটিভ ভাইয়া। ইনফিনিটিভ, কাহিনী শেষ, কাহিনী শেষ, এই যে কাহিনী শেষ মনে করো আর কি। ঠিক আছে, তাহলে এখানে কি দিবা, আই ইন টু সেল ইট, সোজা হিসাব। এখানে ওরা বলুক, যতই বলুক না কেন যে ভাই দুটাই অ্যান্সার হয়, তুমি দিবা কি ইনফিনিটিভ, সোজা হিসাব। ওদের কথা শুনবা না তুমি, তো ওই বিট আমেরিকানের ঝামেলায় তুমি যাবা না, তুমি ভাই ইনফিনিটিভ দিবা ভাই, শেষ ভাই, দফা রফা এখানে শেষ। ঠিক আছে, শেষ, কোনো ভাবা চিন্তার কোনো কিছু নেই ভাই। ইন্টেন্ট থাকলে ভাই নগদ আমি কি দিব বলো তো, উদ্দেশ্য বুঝাই, ইনফিনিটিভ দিব, শেষ, সোজা হিসাব। পরেরটা দেখো ইনফিনিটিভ আছে, চোখ বন্ধ করে আমি ইনফিনিটিভ দিব। আর এখানে তো এমনি ইনফিনিটিভ হবে, কারণ দেখো অবজেক্ট দেখো আছে, অবজেক্টের পরে ভার্ব বলে কি হয়ে যায়, ইনফিনিটিভ হয়। তাহলে দেখো উদ্দেশ্য বোঝার পর অবজেক্ট একটু আছে, তার মানে তো চোখ বন্ধ করে এখানে কি হবে, ইনফিনিটিভ হয়ে যাবে কিন্তু মনে করো। সো এগুলো দেখো আলাদা রুলস, কোনো কিছু পড়বা না কিন্তু ছেলেরা। ঠিক আছে, কোনো কিছু পড়বা না। আমার যে মনে করো আমরা যখন পড়াতাম এভাবেই কিন্তু দেখে দেখে পড়াতাম, তাহলে দেখতে যাওয়ার সমস্যা হতো না। এখন তুমি চলে আসো যেটা, সেটা হচ্ছে ফরগেট, রিমেম্বার, রিগ্রেট আর স্টপের এটা। ঠিক আছে, এটা একটু টাইম লাগবে পড়াতে, এটা একটু ধীরে 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 বলতে হবে আর কি। ঠিক আছে, ফরগেটের বিষয় যেটা লেখো, যেটা এখানে সাইডে, ঠিক আছে, ফরগেটের বিষয় সাইডে একটু তর্জমা যেটা লেখো, যেটা সেটা হচ্ছে তোমার মনে করো যেটা, সেটা হচ্ছে যে তোমার মনে করো যেটা লিখতে পারো, এটা লিখলে তোমার মনে করো যে ভালো হয়, যেটা মনে করো যেটা। ঠিক আছে, এটা লিখলে ভালো যেটা হয় সেটা হচ্ছে যে অতীত স্মৃতিচারণ করা বোঝালেই জেরান্ড হয়। ঠিক আছে, লিখে রাখো যেটা, সেটা হচ্ছে যে অতীত স্মৃতিচারণ করা বোঝালেই জেরান্ড হয়। আমি লিখে দিই, বুঝতে পেরেছি, আমি একটু লিখে দিই। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের বাসায় কারো কি আম্মুকে আজকে কি আলু ভর্তা বানাচ্ছে? কেন ভাইয়া? কেন ভাইয়া? এমনি বললাম, অনেক ভালো লাগে কিন্তু আলু ভর্তা, ডাল একটু হাতের উপর একটু গরম ঘি। জি ভাইয়া, সেটাই জোস ভাইয়া আর পটল পুড়িয়ে কি কেউ তোমরা ভর্তা খাও? পটল পুড়িয়ে কেউ? জি ভাইয়া, অসাধারণ, অসাধারণ। মেয়েরা তোমরা যদি কেউ ট্রাই না যদি করে থাকো, আমি তোমাকে বলবো, ছেলেরা জাস্ট কিছু না, পটলটা পুরাবা, পরোটাটা পুরানোর পরে শিলপাটাতে একটু বাটবা। কঠিন লাগে জিনিসটা, অনেস্টলি স্পিকিং খুব, বাট তুমি একবার খালি ট্রাই করে দেখো, সিরিয়াসলি একবার ট্রাই করে দেখো, অস্থির ভাইয়া এটা। তুমি মানে বলবা যে হ্যাঁ আসলে একটা ভালো জিনিস বলছিল। ঠিক আছে, খুব মজা কিন্তু লাগে, ভর্তা দিয়ে ভাত কিন্তু অনেক মজা লাগে। আরো আছে, বাট তোমাদের আবার সবচেয়ে ফেভারিট মানে শুটকি ভর্তা, যেটা আমি আবার খাই না। ঠিক আছে, এটা আবার মনে করো আমার আম্মু আব্বু যখন ছিল মানে ক্রেজি মনে করে, তারা মনে করে শুটকি ভর্তার উপরে কিছু নাই মনে করে, সবাই পছন্দ, বাট আমি এটা খাই না। ঠিক আছে, আমিও খাই না। না বাট সবাই এটা খুবই পছন্দ করে। ঠিক আছে, অনেক পছন্দ ভাইয়া, আমি করে। পছন্দ ভালো করি। জিনিস আসলে। ঠিক আছে, যাও তুমি যেটা লেখো সেটা হচ্ছে ফরগেট, ফরগেটে যেটা লেখো, ঠিক আছে, অথবা রিমেম্বার লিখো, ফরগেট আর রিমেম্বার দুটাই লিখবা। লিখবা যেটা, সেটা হচ্ছে যে অতীত স্মৃতিচারণ করা বোঝালে, মিউট করে রাখো, একটু মিউট করো, লেখো একটু। হ্যাঁ, খাতায় লিখবো না শীতে লিখবো? এটা তুমি শিটে লিখতে পারবা, যদি জায়গা যদি পাও, না তো খাতায় লিখতে পারো। শিটে লিখলেই বেটার হয়, কারণ তোমার মনে করো এগুলো তো থাকে না, তোমার খাতা তো হারাই যায়, মানে টাইমই পাবা না ওপেন করার। অতীত স্মৃতিচারণ, আমি দেখো ওটা আমি বলে দিলাম, বুঝছো? ওই স্মৃতিচারণ লেখাটা একটু পোলিও হয়ে গেছে, তো যেন একটু বেঁকে গেছে, লেখেন স্মৃতিচারণ, স্মৃতিচারণ। হ্যাঁ, অতি স্মৃতিচারণ করা বোঝালে জেরান্ড হয়।
লেখো। এরপরে যেটা লিখবা সেটা হচ্ছে যে শুধু লিখবে আবার ফরগেট। কোনো কিছু মনে ছিল না এবং তাই দ্রুত লেখো, কিন্তু পড়াও হয়নি এমন বোঝালে ইনফিনিটিভ। রিমেম্বার, রিমেম্বার, আচ্ছা স্টপ রিগ্রেট। এই যে রিগ্রেট, ওকে রিগ্রেটটা লেখো।
লিখে ফেলো, ওকে? লেখা শেষ হলে আমাকে বলো। তোমাদের এরপর মনে ক্লাস আছে নাকি জানি না, থাকলে থাকলোই বা ভালো করে পড়ালে অনেক টাইম লাগে, বুঝছো? 2 ঘন্টাতে কোনোদিনই পড়ানো যায় না। যে তুমি বলো না তাড়াহুড়া করে কেন পড়াই, তাড়াহুড়া করে পড়াবা না, তুমি কি পড়বে? এটা একটা লেকচার শিট পড়াতে মিনিমাম 3 ঘন্টা লাগে, ঠিক আছে? শাওন ভাই যখন এফসি ওয়ানে যখন ক্লাস নেয়, শাওন ভাই অর্ধেক লেকচার শেষ করতে পারে 2 ঘন্টা, এরপরে ভাই শেষ করতে পারে না, এটাই স্বাভাবিক। টাইম লাগে অনেক কিছু। আর তাড়াহুড়া করতে গেলে ওরকমই মনে করো 1.5 ঘন্টা পড়া 1.5 ঘন্টায় হয়, এটা স্বাভাবিক। তোমরা বলো যে কেন এরকম, এরকম হবে না, তখন টাইম লিমিটেশন, আরো অনেক বিষয় আছে। তুমি ছোট, তোমাকে এত বলবো না, অনেক বিষয় আছে। লেখা শেষ হলে আমাকে বলো। জি ভাইয়া শেষ। আচ্ছা তাহলে শোনো, প্রেফারের বিষয়টা আগে আমরা করে ফেলি। প্রেফারের বিষয়টা দেখো, তোমাদের শীটের মধ্যে দেখবে একদম লাস্টে দেখবে প্রেফার আছে, কিন্তু একদম নিচের দিকে দেখবা প্রেফার আছে, কিন্তু যে দেখো এখানে আমিও বের করে লাইকের পরে প্রেফার একটু বলে ফেলি। প্রেফারের ক্ষেত্রে বেসিক্যালি দুটো জিনিস হতে পারে, হ্যাঁ? প্রেফার পরে দুটো জিনিস হতে পারে, একটা হতে পারে যে ইনফিনিটিভ হতে পারে প্রেফারের পরে, আবার হতে পারে কি জেরান্ড, দুটোই হতে পারে। যেরকম বলতে পারে দেখো আই প্রেফার টু স্টে হেয়ার, অথবা আই প্রেফার স্টেইং হিয়ার, দুটোই বলতে পারে, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু ঝামেলাটা বাধে কখন? যখন তুমি দেখবা যে প্রেফারের পরে আবার আছে একটা ভার্ব, আবার টু এর পরে আছে আবার আরেকটা ভার্ব। এটা কিন্তু পরীক্ষাতে বেসিক্যালি আসে। বলছে কি দেখো, আই প্রেফার ড্রাইভিং টু সাইকেল অবলিক সাইকেলিং। সবাই মনে করবে কি টু এর পরে তো ভার্বের বেস ফর্ম দিয়ে দিবে সাইকেল, বাট হবে না, কি হয়ে যাবে? সাইকেলিং হয়ে যাবে। কেন হবে? কারণ
এখানে প্যারালিজম একটা রুলস আসলে আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার মনে করো যে সামঞ্জস্যতা রক্ষা করা, অর্থাৎ শুরুর প্যাটার্নটা যেরকম তুমি রাখবা তোমাকে পরের প্যাটার্নটা একই রকম রাখতে হবে। শুরুতে যেহেতু তুমি জেরান্ড ইউজ করেছো, পরেও তোমাকে কি ইউজ করতে হবে, জেরান্ড ব্যবহার করতে হবে, যদিও তুমি এখানে টু ব্যবহার করেছো তারপরেও আর কি। সো প্রেফারের ক্ষেত্রে জিনিসটা ইম্পর্টেন্ট মনে রাখবা যে প্রেফারের পরে যদি ডাইরেক্ট গ্যাপ থাকে তাহলে দুটোই রাইট, এটাও রাইট এটাও রাইট, জেনারেল কোনো সমস্যা নেই। বাট যদি দেখো নাউন বা ভার্ব চলে এসেছে দুটো আলাদা আলাদা, তখন সেক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই টু এর পরে দিতে হবে কি ভার্ব প্লাস আইএনজি। এক্সাম্পল দেখাচ্ছি, এখানে তো রাইট দিলাই, এক্সাম্পল দেখো তাহলে বিষয়গুলো মনে করো বুঝতে পারবে। ঠিক আছে, একটা সেকেন্ড। এক্সাম্পলটা দেখো কি বলছে, এখানে প্রথমটা প্রেফার টু ডু এন্ড বলছে কি দেখো ডুইং সামথিং, দুটোটাই রাইট। হ্যাঁ, দুটোটাই তোমার মনে করো যে রাইট, দুটোই রাইট। ঠিক আছে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু পরেরটাতে ঝামেলাটা কি হলো দেখো, পরেরটা বলছে কি দেখো প্রেফার ডুইং সামথিং টু ডুইং সামথিং এলস। দেখেছো আমরা কি করতে, যেটা দেখো যে শুরুতে তোমার মনে করো প্রেফার পরে তোমার দিয়েছে ভার্ব প্লাস আইএনজি এবং টু এর পরে দিয়েছে কি দেখো ভার্ব প্লাস আইএনজি দিয়েছে, কিন্তু এন্ডে তুমি খেয়াল করে যে দুটোতে তোমার দিয়েছে কি ভার্ব প্লাস আইএনজি। কিন্তু দেখো এক্সাম্পল দেখো কি বলছে যে আই প্রেফার ড্রাইভিং, আমি তো সেমি মুখস্থ ছিল, তো দেখো হচ্ছে আই প্রেফার ড্রাইভিং টু ট্রাভেলিং টু বাই ট্রেন। অর্থাৎ টু এর পরে যে ট্রাভেলিং হবে এই জায়গাটা তুমি এখানে মার্ক করে রাখো, কারণ ভুলটা তোমার এখানে থাকবে এবং টু এর পরে তোমার একটা দিবে, সবাই দিবে টু ট্রাভেল, বাট হয়ে যাবে কোনটা টু ট্রাভেলিং, কারণ কি আছে প্রেফার টু। সো মনে রাখবে যে প্রেফার টু এর পরে যে ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে কিন্তু। ওকে, এখন এখান থেকে আরেকটা জিনিস একটু তোমাকে একটু দেখে দিই, ছোট ছোট জিনিস। এরপরে দেখো তুমি বক্স আছে, তুমি দেখবা তিনটা, এই বক্স থেকে তুমি দেখবা যে কয়েকটা ওয়ার্ড তুমি যেটা দেখবা সেটা হচ্ছে তোমার মনে করো যে হাইলাইট করে দেওয়া আছে। কেন হাইলাইট করে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখো, হাইলাইট করে দেওয়া কারণ দেখো যে এরপরে দেখো প্রিপোজিশনটা আছে টু প্রিপোজিশন থাকলে ন্যাচারালি হয় ভার্বের বেস ফর্ম। এই সকল ক্ষেত্রে তুমি দেখবা তোমার হয়ে যাবে কি ভার্ব প্লাস আইএনজি, যেরকম তুমি কিন্তু কয়েকটা এর আগে জেনেছিলা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, জেনেছিলা না? ওইরকম টাইপেরই মনে করো এদের মনে করো খালাতো মামাতো ভাইকে এখানে পাবা। অর্থাৎ এই যে দেখো কনফেস টু, 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 অবজেক্ট টু, কাস্টম টু, এই কয়টা খালি একটু পড়ে যাও, তাহলে মনে করো তুমি কিন্তু বিষয়গুলো বুঝতে পারবা আর কি। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে এই জায়গা থেকে ইজিলি কিন্তু বুঝতে পারবা আর কি। ঠিক আছে, সো এই কয়টা জায়গা একটু ভালো করে দেখে নিও আর কি। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিও, তাহলেই কিন্তু জিনিসগুলো বুঝতে পারবা যে এগুলোর পরে তোমার ন্যাচারালি কি হয়ে যাবে প্লাস আইএনজি হয়ে যাবে। এখানে লিখে দিয়েছি কি দেখো যে অল আর ফলোড বাই জেরান্ড, মানে কি এদের পরে সবসময় কি হয়ে যাবে জেরান্ড হয়ে যাবে, মানে কি ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে কিন্তু আর কি। ওকে, নিচের দিকে আরেকটা বক্স আছে একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে তোমার মনে করো নিচে নেমে গেছে, সেটা হচ্ছে যে এইটা অ্যাডজেক্টিভ দ্যাট আর ফলোড বাই ইনফিনিটিভ। এটা একটু ইম্পর্টেন্ট আছে কিন্তু, যে কিছু কিছু অ্যাডের পরে তোমার কি হয়ে যায় ইনফিনিটিভ হয়ে যায়। কয়েকটা ওয়ার্ড তুমি একটু দাগে নিবা, যেরকম মনে করো রেজলিউট, হ্যাঁ, ডিফিকাল্টি, তারপর তুমি মনে করো যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার মনে করো হচ্ছে কি যেন একটা ছিল আরেকটা নো গুড, এগুলো পরে কিন্তু জেরান্ড হয়ে যায়। তুমি কি করবা দেখো, এই যে নিচের দিকে যেগুলো এক্সারসাইজ আছে না আমাদের এখানে, এই কয়টা এক্সারসাইজ ভালো করে করবা, করতে করতে দেখবে যে যে ওয়ার্ড গুলো কমন পাচ্ছ না তোমাকে একটা অ্যানালাইসিস করা লাগবে। এখানে যে ওয়ার্ড গুলো তুমি কমন পাচ্ছ ওই ওয়ার্ড গুলোকে তুমি মার্ক করবা, ওগুলো বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখবে অনেক ওয়ার্ড আছে যেগুলো দেখবে এই বক্স গুলোতে ছিল, এই যে ইনফিনিটিভ জেরান্ডের এই বক্স গুলোতে ছিল। সো এখান থেকে মার্ক করবা যাচ্ছে কোনগুলো বেশি পরীক্ষাতে প্রশ্ন আসছে, তুমি নিজে একটা সাজেশন তৈরি করবা। ঠিক আছে, আর ওগুলোকে বেশি হাইলাইট করবা কিন্তু। আর এখান থেকে তো বলে দিলাম যেগুলো বোল্ড যেগুলো দেওয়া আছে অ্যাকস্টম টু, এই টু, এই টু, এগুলো মনে করেন ভালো করে আপনি পড়বেন, এগুলো আপনার মনে করেন আসবে। এখন আমাদের বাকি যেটা তর্জমা আছে সেটাতে যাই, এটাতে টাইম লাগবে আমাদের পড়তে একটু। কি কি পড়লাম আমরা দেখো, আমরা প্রথমে বললাম যেটা সেটা হচ্ছে একটু খাতা বের করে রাখো কিন্তু। আমরা প্রথমে বললাম যেটা ফরগেট আর রিমেম্বার। আমরা বললাম যে দেখো যখনই অতীত কোনো স্মৃতিচারণ করা বোঝাবে তখনই কিন্তু সেখানে দুইটার ক্ষেত্রে হয়ে যাবে কি জেরান্ড। এরকম টাইপের দেখো আমি যেটা দেখাচ্ছি এটাকে দেখে নাও, বলছে কি দেখো যে will never forget going to কক্সেস বাজার for the first time, মানে কি প্রথম আমি যে কক্সেস বাজারে গেছিলাম সেটা আমি জীবনেও ভুলবো না। এটা কি অতি স্মৃতিচারণ না ছেলেরা? এটা অতি স্মৃতিচারণ করছে না? জি ভাইয়া। হয়ে যাবে কোনো দেখো, দেখো ফরগেটের পরে কি হয়ে গেল, দেখো গোয়িং হয়ে গেল, ফরগেটের পরে কি হয়ে গেল গোয়িং হয়ে গেল কিন্তু। ঠিক আছে, মনে করো বিষয়। আবার তুমি রিমেম্বারের ক্ষেত্রে তুমি দেখো জেরান্ডের রূপটা তাহলে বুঝতে পারবা। হচ্ছে কি দেখো she can still remember arriving at the house for the very first time, হচ্ছে প্রথম যখন এই বাসায় এসেছিল সেটা এখনো মনে রাখতে পারে, মনে রাখে বা মনে করে। ঠিক আছে, মানে কি যে সে এখনো মনে করে প্রথম এই বাসায় যখন এসেছিল। তো অতি স্মৃতিচারণ, সো কি হবে দেখো ভার্ব প্লাস আইএনজি। সো এই দুটো ক্ষেত্রে মনে রাখো অতি স্মৃতিচারণ বুঝালে কি হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এরপর আমরা ফরগেটে কি বললাম যে কোনো কিছু করতে ভুলে গেছিল এবং করেনি, এরকম টাইপের অর্থ হলে কি হবে ইনফিনিটিভ। যেরকম হচ্ছে দেখো ডন্ট ফরগট টু কল টু হিজ মাদার অন হার বার্থডে, তার মানে কি সে ভুলে গেছিল কল করতে। ফরগট টু কল মানে কি সে ভুলে গেছিল কল করতে এবং কলও করেনি, ভুলেও গেছিল করেও নি, এরকম টাইপের বুঝালে কি হবে ইনফিনিটিভ। আর রিমেম্বারের ঠিক উল্টাটা, মনেও ছিল করেও ছিল। এই যে দেখো কি বলছে হি রিমেম্বার টু কল, বলছি দেখো হি রিমেম্বার টু কল হার অন হার 54th বার্থডে, আমি কি বলছি দেখো তার মনেও ছিল করেও ছিল। যখন তুমি বলতে পারো দেখো
আই রিমেম্বার টু গো দেয়ার, আই রিমেম্বার টু গো দেয়ার বলতে পারো কিন্তু আর কি, ঠিক আছে। সো এই জিনিসগুলো তোমাকে একটু খালি মাথায় খালি একটু তোমাকে রাখতে যেটা হবে, যেটা সেটা হচ্ছে যে যখন বলবে যে ভুলেও গেছিল করেও নি, তখন হবে ইনফিনিটিভ। আবার মনেও ছিল করেও ছিল এরকম বুঝালে এটা তো ইনফিনিটিভ আর কি। রিগ্রেটে কি বললাম, যখন কোনো কিছুর পূর্বাভাস যখন দিবে, যেরকম দেখো তুমি যদি আমাকে খালি এতটুকু যদি বলো আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট, এটুকু বলে তুমি মনে করো থেমে গেলা, আমি তখন আমার গলা কিন্তু শুকায় যাবে যে ওরে বাবা রে বাবা, তার মানে নিঃসন্দেহে সামথিং ব্যাড ইজ কামিং ফর মি, ইজি বুঝতে পারবো এনিথিং ব্যাড নিউজ মানে একটা আমার জন্য ওয়েট করছে। সো তার মানে এটা ব্যাড নিউজের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে তুমি কি ইউজ করো, ইনফিনিটিভ ইউজ করো। তুমি কি বলো দেখো রিগ্রেট টু ইনফর্ম ইউ, তুমি কিন্তু কখনো বলো না আই রিগ্রেট ইনফর্মিং, তুমি বলো আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, তাই বলো কিন্তু। কিন্তু যখন অতীত কোনো ঘটনার কারণে যখন অনুশোচনা করা বোঝাবে, যেরকম আই রিগ্রেট নট ইনভাইট হিম অন দ্য পার্টি, তার মানে কি আমি এখন অনুশোচনা করি, আমি অনুতপ্ত বোধ করি কেন তাকে পার্টিতে আমি ডাকিনি। এই অনুশোচনা বোধ যখন করা বোঝাবে তখন হয়ে যাবে কি দেখো জেরান, রিগ্রেট নট ইনভাইটিং হিম টু দ্য পার্টি, এরকম টাইপের কিন্তু বিষয়গুলো, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো আমরা কি বললাম, স্টপে কি বললাম দেখো, আমরা বললাম যে যদি কোনো কিছু করার উদ্দেশ্যে বলেছিলাম, যদি আরেকটা কাজ থামাই তাহলে ইনফিনিটিভ, তো আমরা তো জানি উদ্দেশ্য বুঝলে ইনফিনিটিভ হয়। যেরকম বলছে কি দেখো যে উই ওয়ার, এখানে দেখো একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই যে দেখো কি বলছে উই স্টপড টু টেক পিকচার্স, তাহলে তুমি কেন থামলা, তুমি কেন থামলা, তুমি থামলা ছবি তোলার উদ্দেশ্যে। এই যে তুমি যে কোন কিছু উদ্দেশ্যে যে তুমি যে থামলা, এই উদ্দেশ্য বুঝালে কিন্তু তোমার সেখানে কি হয়ে যাচ্ছে, তখন সেখানে কিন্তু তোমার কিন্তু ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। বাট তুমি যদি বলো উই স্টপড টেকিং পিকচার্স, তাহলে অর্থটা কি হয়ে যাবে যে আমরা ছবি তোলাটা থামালাম, মানে কোনো কাজ করছিলাম এমন সময় হঠাৎ করে যদি কোনো কাজ বন্ধ করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়ে যাবে, তখন হয়ে যাবে কিন্তু জেরান্ড হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে কিন্তু স্টপড টেকিং পিকচার্স হয়ে যাবে কিন্তু আর কি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু হবে আর কি, ওকে। দেখো এরপরে তুমি কি করো দেখো, ট্রাই ক্ষেত্রে আমরা এটাই বললাম যে যখনই ট্রাই হবে তখনই তুমি কি দিবা, অ্যাটেম্প বুঝালে বা চেষ্টা বুঝালেই তুমি যেটা দিবা সেটা হচ্ছে ইনফিনিটিভ। আর যদি এক্সপেরিমেন্ট করা বোঝায় তাহলে তুমি দিবা কোনটা, সেটা হচ্ছে জেরান্ড, লিখে দিয়েছি দেবা খাতাতে। বলছি দেখো আই ট্রাইড টু সলভ দ্য প্রবলেম, এটা অ্যাটেম্প নিলা তুমি, সো ইনফিনিটিভ। বাট তুমি যখন বলছো কি দেখো দ্য ফটোকপিয়ার ইজন্ট ওয়ার্কিং, ফটোকপির মেশিনটা কাজ করছে না, তো তুমি বলে আচ্ছা ওই গ্রিন বাটনটা প্রেস করে দেখো তো, তার মানে কি গ্রিন বাটনটা প্রেস করলে হইতেও পারে নাও কিন্তু হইতে পারে। সো এখানে তোমার হয়ে যাবে কোনটা দেখো, যেটা সেটা হচ্ছে ট্রাই প্রেসিং হয়ে যাবে কিন্তু, ওকে, জেরান্ড হয়ে যাবে কিন্তু আর কি। সো এই জায়গাটা কিন্তু মাথায় রাখা লাগবে আর কি। এরপরে বলছে যেটা সেটা দেখো কি বলছে দেখো, গো ওয়ান, কি বলছে দেখো গো ওয়ান। এই গোয়ান তুমি যে মনে রাখবা, যখনই গোয়ান বলতে বোঝায় কি কোনো হচ্ছে চলমান, কিন্তু পরীক্ষা হলে গোয়ান নয় এসে আসে কি দেখো ওয়েন্ট অন আসে, মানে এটা পাস্ট ইনডিফিনিট আসে ওয়েন্ট অন, ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখতে। তো একই জিনিস ওয়েন্ট অন পাস্ট ফর্ম আর কি। আমরা বললাম যে কোনো কিছু চলতেই থাকবে এরকম টাইপের বুঝালে তখন সেটা হবে জেরান্ড। আর কোনো কিছু নতুন কোনো টপিকে যাওয়া বা নতুন কোনো সিচুয়েশনে প্রবেশ করা বুঝালে তখন সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। যেরকম বলছে কি দেখো হি সেড নাথিং, সে কিছুই বললো না, সে খালি কাজ করতেই থাকলো, আমি তখন কি হয়ে যাবে জেরান্ড, অর্থাৎ হয়ে যাবে কি ওয়ার্কিং হয়ে যাবে কিন্তু, হি ওয়েন্ট অন ওয়ার্কিং। এটা বলছে আফটার ডিসকাসিং দ্য ইকোনমি নিয়ে কথা বলার পরে মিনিস্টার কি বললো, নতুন একটা টপিক নিয়ে কথা বলা শুরু করলো, ফরেন পলিসি নিয়ে বলা শুরু করলো। সো এটাই বললাম একটা টপিক থেকে কথা বলা শেষ করে নতুন একটা টপিকে বা নতুন কোনো সিচুয়েশনে পতিত হলেই তখন তোমাকে সেক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ করতে হবে কিন্তু। পারপোজ বলতে বোঝায় কি বাবা দেখো, বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে উদ্দেশ্য বুঝালে বাবা ভাইয়া এখানে তো প্রপোজ আছে। কোনটা বলছে, গো অন এর পরে সরি হ্যাঁ প্রপোজ, এই যে উদ্দেশ্য প্রপোজ করা মানে কিন্তু উদ্দেশ্য একই কথা, তো পারপোজ প্রপোজ একই জিনিসই বোঝাচ্ছে, উদ্দেশ্য বোঝাচ্ছে। যেরকম বলছি দেখো হি প্রপোজ, বলছে কি দেখো হি প্রপোজ টু চেঞ্জ অবলিক, বলছে কি দেখো চেঞ্জিং দ্য নেম। তার মানে তুমি খেয়াল করে যেটা দেখো যেটা সেটা তোমার মনে করো কি যখন তোমার বলছে যখন প্রপোজ যখন থাকবে তখন তুমি এখানে দিয়ে দিবা কোনটা জেরান্ড দিবা। কিন্তু যখনই দেখো প্রপোজ দ্বারা যখন ইন্টেন্ট যখন বুঝাবে, যেটা তুমি বুঝাচ্ছ কি উদ্দেশ্য যখন বুঝাবে বা ইচ্ছা যখন বুঝাবে তখন তুমি আবার কি দিবা ইনফিনিটিভ। অর্থাৎ যদি ইচ্ছা বুঝায় বা ইন্টেন্ট বুঝায় তাহলে দিবা তুমি ইনফিনিটিভ। আর যদি ন্যাচারালি যদি তোমার যদি মনে করো কোনো কিছু না বুঝে তাহলে তুমি দিবা জেরান্ড, ন্যাচারালি তুমি কি দিবা জেরান্ড দিবা কি, ঠিক আছে। তুমি বলকে দেখো হি প্রপোজ চেঞ্জিং দ্য নেম, কি বলবা দেখো হি প্রপোজড চেঞ্জিং দ্য নেম, কারণ এটা দেখো অ্যাফার্মেটিভে আছে কোনো অ্যাক্টিভে আছে কোনো সমস্যা নেই, সো তুমি এখানে দিবা কোনটা চেঞ্জিং দিবা। বাট যখনই বলবা ইট ওয়াজ প্রপোজ, প্যাসিভ থাকলে তুমি তো জানোই তখন কি দিবা টু পে দিবা মনে করো। অর্থাৎ এই কথাই তোমাকে আমি বারবার করে ঘুরে বলছি দেখো, থাকলে ইনফিনিটিভ, উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ, আর বাকি ক্ষেত্রে জেরান্ড, একই জিনিসই। ওল কচুমান ঘুরে এক সমান মনে করো, আর কিছু না। ওই ঘুরে পেয়ে তুমি একটু ভালো করে দেখবা, দেখলে বুঝতে পারবা। ড্রিডটা ইম্পর্টেন্ট, ড্রিডটা দাগ দিয়ে রাখো, বেশি ইম্পর্টেন্ট, তোমাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, ড্রিড মুখস্থ রাখতে হবে। ওকে, বলছে কি দেখো, বলছে যে ড্রিডের পরে জেরান্ড হয়, ড্রিডের পরে ন্যাচুরালি কি হয় জেরান্ড হয়, কিন্তু ড্রিডের পরে ইনফিনিটিভ হয় যদি এর পরে থিং থাকে। অর্থাৎ তোমাকে একটা চেক করতে হবে যে ড্রিডের পরে থিং আছে কিনা। ড্রিডের পরে যদি থিং থাকে তাহলে সেটা হবে ইনফিনিটিভ,
আর যদি থিঙ্ক না থাকে তাহলে হবে জেরান্ড। যেমন দেখো আই ডিড ড্যাশ সিক, কোথাও থিঙ্ক নাই, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে আমার হয়ে যাবে বেসিক্যালি জেরান্ড হয়ে যাবে। কিন্তু যখন বলছি দেখো আই ডিড টু থিঙ্ক, তখন হয়ে যাবে কি টু থিঙ্ক হয়ে যাবে, কারণ থিঙ্ক থাকলে কি হয়েছে ইনফিনিটিভ হয়ে যায়। এর উপর মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। আর এগুলো তো তুমি এমনি পারা যায় মনে করো, ঠিক আছে, যে শি ওয়াজ অ্যাফ্রেড অফ আপসেটিং, এটা তো এমনি পারা যায়, ডোন্ট বি অ্যাফ্রেড টু আস্ক ইফ ইউ ডোন্ট, ঠিক আছে। সো এগুলো তুমি এমনি পারবা, এগুলো নিয়ে তোমার সমস্যা হবে, এগুলো পরীক্ষা তোমার আসবে না। ওই কটা যেটুকু বললাম ওটা মনে রাখবা। লাইক থাকলে সবসময় বেসিক্যালি তুমি যেটা দিবা যেটা, সেটা হচ্ছে তুমি মনে করো যে ইনফিনিটিভ দেওয়ার চেষ্টা করবো, অথবা তুমি জেরান্ড দিতে পারো, কোনো প্রবলেম নাই। এটা বলেছে যে আমেরিকান ইংলিশে আমরা তোমার জেরান্ডও দিতে পারি, ইনফিনিটিভ দিতে পারি, কোনো প্রবলেম নাই, তুমি যেটা ইচ্ছা তুমি সেটা দিতে পারো, ঠিক আছে। বাট পরীক্ষাতে তোমার বেসিক্যালি লাগবে হচ্ছে এইটা, এটা তোমার পরীক্ষাতে আসবে, এটা 30টা দিয়ে রাখো, 3-4টা খুবই ইম্পর্টেন্ট লাইকের এটা। এভাবে থাকবে মনে করো যে অপশনে আই উড লাইক গোয়িং দেয়ার, আর একটা থাকবে মনে করো আই উড লাইক টু গো দেয়ার। তুমি কোনটা দিবা বলো তো, কমন সেন্স খাটাও। ভাই আই উড লাইক টু লাইক টু গো I would দেয়ার। like আই উড to লাইক go টু there. গো দেয়ার হয়ে যাবে, কিন্তু ইনফিনিটিভ মনে রাখবে। উল্টো যখনই লাইক লাভ হেড প্রেফার থাকে তখন এরপরে কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে কিন্তু আগে। ওকে, এই রুলসটা একটু মনে রাখো, আর প্রেফার রুলসটা মনে রাখো, তাহলেই হবে। আর ডিড রুলসটা মনে রাখো, এইটুকু মনে রাখলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। আর এখান থেকে যেগুলো বললাম খালাতো মামাতো ভাইগুলোকে একটু দেখে রাখবা, যেগুলো বোল্ড করে দিয়েছে। আর এখান থেকে কোনগুলো আর একটু ইম্পর্টেন্ট, এটা এখান থেকে সলভ করে 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 একটু বের করবা, ঠিক আছে, সলভ করে করে বের করবা। না, আমি এটা এখনো গবেষণা এত করিনি শীটটা নিয়ে, আসলে এটা অনেস্ট কথা, তো বলার কোনো কিছু নাই, ঠিক আছে। এটা আমি মনে করো 1.5-2 বছর পরে মনে শীটটা পড়লাম মনে করো, ঠিক আছে। তো তোমরা একটু ওটা দেখো আর কি। আর এখান থেকে যে বক্স গুলো বলেছি এগুলো এক্সারসাইজ করো, তাহলে ইনশাল্লাহ হবে আর কি। ওকে, সো এই আর কি ভার্বাল, মানে পুরো শীট থেকে তাও অনেক বলে দিয়েছি কোনগুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট না গাইস, জাস্ট এটা বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে। বোঝানো জিনিসটা খুব কঠিন, আর এগুলো একটু দেখে রেখো। এরকমই বলতে গেলে এগুলো দেখো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলো পরীক্ষাতে আসে কমন সেন্সের। ফ্রাইটেনিং নয়েজ হবে নাকি ফ্রাইটেন্ডেড নয়েজ, ওকে। আর বাকিগুলো তো জানোই আর কি। সো এই আর কি মনে করো গাইস, আজকে আমাদের ভার্বালের ক্লাস এটাই। মনে করে পরের দিন যে ক্লাস যে নিবে, আমি তাকে কখনোই বলবো না যে সেদিনটা সলভ ক্লাস হবে, কারণ সলভ ক্লাস হলে হয়তো ওরা হয়তো বলে দিবেন, আমি জানি না। বাট যদি নেয় যদি, তাহলে বলবো আর কি, ঠিক আছে। ভাই আইবি এর জন্য ইংলিশ কিভাবে প্রিপেয়ার হবে, ভাই আইবি এর ইংলিশ অনেস্টলি স্পিকিং অনেক কঠিন। আমি নিজেও যখন সলভ করতে যাই, আমি মাঝখানে সেতুর পরীক্ষা হচ্ছিল, পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে গেলাম, পড়তে গেলাম, অনেক কঠিন প্রশ্ন, অনেক কঠিন প্রশ্ন, মানে বেসিক্যালি তোমার অনেক 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 কঠিন। এটা প্রিপারেশন আর একটা উপায় যেটা বলতে পারি, মেন্টরস এর একটা আইবিএ গাইড কিনে তুমি বা এখন থেকে একটু একটু করে প্র্যাকটিস করো আর কি, ঠিক আছে। এটাই তোমার প্র্যাকটিস আমি বলতে ভাইয়া পারি। মেইন তো 3টে জিনিসে আসে, যে ওয়ার্ড মিনিং, অ্যানালিটিক্যাল আর হ্যাঁ, কিন্তু মনে করো ওরা যে জিনিসটা দেয়, মনে করো আমি তোমাকে বলি শোনো, আইবি এর মনে করো তোমার সেন্টেন্স কারেকশন এমনই কঠিন দেয়, মানে অনেক কঠিন, বুঝাচ্ছ। পিন পয়েন্ট ইরোর তুমি যদি বলো, বুঝা খুবই কঠিন পিন পয়েন্ট ইরোর। আবার সেন্টেন্স কারেকশনও খুবই কঠিন দেয়। আবার তোমার মনে করো যেটা ভোকাবুলারি বেস, যেটা সেন্টেন্স কমপ্লিশন, এটা মনে করো ভোকাবুলারি ভয়ঙ্কর স্ট্রং হতে হবে, মনে করো তোমাকে ভয়ঙ্কর স্ট্রং হতে হবে মনে করো। সো আপাতত যেটা করতে পারো, আমি যেটা বলবো সেটা হচ্ছে আইবি এর মেন্টরস এর একটা গাইড কিনে, ঠিক আছে। কত দাম নিবে এরকম, তোমার 400-500 টাকা মনে হয় নিবে, 450 বাজারে পাওয়া যায় বিবিএ গাইড মেন্টরস এর, কিনে তুমি ভোকাবুলারি গুলো পড়ে ফেলতে পারো, যেটা করতে পারো। পাশাপাশি যেটা করতে পারো সেটা হচ্ছে মনে করো যে প্রিভিয়াস ইয়ারে যেগুলো প্রশ্ন আছে 1995 সাল থেকে, সেগুলো তুমি প্র্যাকটিস করতে পারো আর কি, ঠিক আছে। এইটুকুই তোমাকে সাজেশন দিতে পারবো, কারণ তোমাকে পুরো ইংলিশে হেফজো হতে হবে, দেন তুমি ওগুলো করতে পারবা, ঠিক আছে। তারপরে যদি পারো, যদি আর ম্যাথের বিষয় তো ম্যাথে খুবই ভালো হতে হবে, সুপার ট্যালেন্টেড হতে হবে আর কি বলতে গেলে। সায়েন্সের স্টুডেন্টরা এই জন্য পারে আর কি, আমরা কেউ পারি না একটা কারণে, ম্যাথের কারণে পারি না, কারণ এত কম সময় এত ম্যাথ, এটা সম্ভব না ভাই, এটা পসিবল না আর কি বলতে গেলে। এটা আমাদের কিভাবে, যদি এক্সেপশনাল যারা ছেলে ওরা পায় আর কি, এটা পারবো না, ইম্পসিবল। এটা এমন না যে তুমি খারাপ স্টুডেন্ট, এমনটা না, তুমি করোনি কখনো 2-2.5 বছর অঙ্ক, তাই পারবো না, রাগ করার কিছু নাই। তোমার ক্যালিবার না এমনটা বলছি না, ঠিক আছে। বাট বিষয়টা হলো যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিস করে না, আমাদের সায়েন্সে ম্যাথ ছিল না আমাদের। তো এটা সায়েন্স স্টুডেন্টের জন্য দেখবা যে 80% সায়েন্সের স্টুডেন্ট, আর দেখবা যে মানে 80% 95% সায়েন্সের স্টুডেন্ট মনে করো। এর মধ্যে ইংলিশ মিডিয়ামে তুমি দেখবে 80%, আর 15% দেখবা যে, বা 20% দেখবা যে আদার মিডিয়াম। এটাই, ইংলিশ মিডিয়ামের ছাত্রদের কমন সেন্স ভালো থাকে, সো ইংলিশটা পেরে যায়, প্লাস ওরা সায়েন্সের স্টুডেন্ট থাকে, সায়েন্সটা পেরে যায়। সো আইবি ওদের জন্য বেসিক্যালি, আইবি যদি না পায়, ওরা সুন্দর করে বা আব্বু আম্মুর টাকা আছে, ইউনিভার্সিটিতে ভর্তি অথবা ব্র্যাকে ভর্তি, ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক চেয়েও তাকায় না, এটাই সত্যি কথা। আমাদের অনেক টিচার বলতে পারে না, এমনটা না, ওরা তাকাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। আইবি তে পড়লে পড়বে না তো পড়বে না, কারণ আমাদের খ ইউনিটে কি আছে, গ ইউনিটে কেন তাকায় না, কারণ এখানে তোমার হিসাব বিজ্ঞান, বাংলা, ইংলিশ মিলে হলো, এগুলো পড়াতে সিলেবাসের সাথে মিলবে না, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট কিচ্ছু মিলবে না, সো আর এখানে কোনো আসে না, এটাই কারণ।
এমনটা না যে খুব অবজ্ঞা করে, এমন না, কারণ ওদের সিলেবাসের সাথে মিলে না, তো ওরা ওখানে চলে যায় মনে করো। তো এই আর কি বিষয় আর কি ছেলেরা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আর কি আমিও যাই, দুপুর বের হয়ে গেছে অনেক, নামাজ টামাজ পড়ে নাও, আমিও বাইরে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ দেখা হবে। খুব আরাম করে আজকে পড়ালাম, বাট আমি যেটা ভালো লাগলো ক্লাস। আমি 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 তোকে বলি শোনো, আমি অনেস্টলি যেভাবে পড়াই, আমার ক্লাসে পড়ানোর কোয়ালিটি আর ক্লাসরুমের মনে করো আমি আমার 60% ইফোর্ট মনে হয় দিই মনে হয় অনলাইনে, মনে করো, বুঝতে পেরেছো? আমি কখনো ভালো করে কিন্তু পড়াই না। কারণ কেন পড়াতে পারি না? কারণ এত কম সময়ে এত পড়ানো যায় না। আর অনলাইনে পড়াতে গেলে কেমন যেন লাগে, একা একা কথা বলা, এ করা ওই করা, বোর্ডে লেখা কত সমস্যা। তুমি চিন্তা করো, এতটুকু মানে পিচ্ছে একটা বোর্ড, বারবার করে মিশানো, এখানে আমার দরজা, এখানে বেঁধে যায়, শরীর বেঁধে যায়, মনে করে বাবা আমার দাঁড়াতে ইচ্ছা করে না। ওরকম করে তো আসলে হয় না। এটা সামনাসামনি একটা অন্যরকম হিসাব আর কি বলতে গেলে। আর আরো অনেক কারণ আছে, অনেক বিষয় আছে। সো নলেজ থাকে, আবার মনে করো অনেক সময় টেনশনে থাকি, যে থিসিস পেপার নিয়ে প্যারাতে ছিলাম, মানে আছে, অনেক কারণ আছে কি বলতে গেলে। ঠিক আছে, এইগুলো মনে করো বিষয়কে, বাট ইনশাল্লাহ সমস্যা হবে না। একজন কি লিখেছে, ভাই ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে ক্লাসটা প্রপারলি করতে পারেনি শুরু থেকে, এই ক্লাসটা কি অন্য কোনো ব্যাচে হওয়ার চান্স আছে? এই ক্লাসটা তোমার মনে হয় FC1 এ মনে হয় হবে, মনে করো, বুঝতে পারছি, FC1 আর 3 শুক্রবারে তোমার মনে নিবে আর কি শ্রাবণ ভাই। আইডিটা ম্যানেজ করে ঢুকে যাও তোমার ফ্রেন্ডের কাছ থেকে, ইনশাল্লাহ আর কি। ওকে, নিবে উনি মনে হয় আর কি। ওকে, সমস্যা হবে না, FC1 3 তে করতে পারো। ওরা এখানে অনেকজন ক্লাস করতে, 300 350 জন ক্লাস করে। ঠিক আছে, করবা, সমস্যা কি? ঠিক আছে, নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ছেলেরা। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হাসান আসো।